আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আহ তোমরা অনেকে জয়েন হয়ে যাচ্ছ। যারা এখনো জয়েন হওনি তাড়াতাড়ি দ্রুত জয়েন হয়ে যাও। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু অনেক নোট করতে হবে, সাথে নোট নিয়ে বসে যাও। আর হচ্ছে অনেক কমেন্ট করতে হবে, ঠিক আছে? গত ক্লাসে যে পড়া দিছিলাম এগুলো থেকে আজকে পড়া ধরবো। সো গত ক্লাসের নোটটা একটু পাশে রাখবা। তো দেখো, আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু হসপিটাল ওয়ার্ডস অ্যান্ড বেসিক মেডিকেল টার্মিনোলজি। এখন লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম যে হচ্ছে ক্যানুলার পার্ট, সিরিঞ্জের পার্ট, ক্যানুলার সাইজ, কালার, স্পেসিফিকেশন। এরপরে আমরা কিছু একশো মেডিকেল টার্মিনোলজি শিখছিলাম। তো আজকে আমরা শিখব হাসপাতালে কি কি ওয়ার্ড আছে, হাসপাতালে কতগুলো ওয়ার্ড আছে, এই কোন ওয়ার্ডের কাজ কি, এগুলো সম্পর্কে আমরা জানবো। এবং কিছু বেসিক টার্মিনোলজি শিখবো, যেগুলো জানলে তুমি কোন ডিজিজের জন্য আসলে কি করা হয় এগুলো সম্পর্কে আমরা জানবো। তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো। জি ভাইয়া, খাতা কলম নিয়েই বসছি, ধন্যবাদ সৃষ্টি। আচ্ছা, ময়মনসিংহ থেকে সামিন। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে চলে যাই। দেখো, আমাদের প্রথম যে স্লাইডটা আছে, স্লাইডের শুরুতেই এখানে বলা আছে যে ইন্ট্রোডাকশন টু হসপিটাল ওয়ার্ড অ্যান্ড বেসিক মেডিকেল টার্মিনোলজি। তাহলে একটা আন্তর্জাতিক মানের হাসপাতালে বিভিন্ন ধরনের ওয়ার্ড এবং বিভাগ থাকে যেখানে রোগীদের সঠিক চিকিৎসা ও যত্ন প্রদান করা হয়। তাহলে আজকে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা তোমাদের আগেই বলছি যে আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক মানের নার্স হিসেবে তোমাকে বেসিক ক্লিয়ার করে দেয়া, ঠিক আছে? তো এরই প্রেক্ষাপটে আমরা দেখো এখানে কিন্তু উল্লেখ করে দিছে যে হচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতালের বিভিন্ন ধরনের ওয়ার্ড, ঠিক আছে? বাংলাদেশের প্রেক্ষাপট তো অবশ্যই, শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক মানের। তাহলে শুরুতেই আমাদের যে ডিপার্টমেন্টটা আছে একটা হাসপাতালের, সেটা হচ্ছে জরুরি বিভাগ। জরুরি বিভাগ বা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তোমরা হাসপাতালে গেলেই এই ওয়ার্ডটা কিন্তু প্রথমে তোমাদের চোখে পড়বে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জরুরি বিভাগ বা এমার্জেন্সি ডিপার্টমেন্ট। এই ওয়ার্ডে সাধারণত কি করা হয় তাহলে আমরা দেখে ফেলি। দেখো, রোগের ধরন, জরুরি অবস্থা যেমন হচ্ছে আঘাত, দুর্ঘটনা, হঠাৎ অসুস্থতা, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি এখানে দেয়া হয়। আহ সাধারণত হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট বলো বা হচ্ছে হঠাৎ অসুস্থতা বলো, তো তুমি তো হাসপাতালে গেলেই তোমার কি ধরনের সমস্যা এটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো এই জরুরি বিভাগে তোমার এগুলো আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে? এরপরে তোমাকে তোমার অবস্থা অনুযায়ী কোথায় রেফার করতে হবে ওখান থেকে রেফার করা হয়। তাহলে দেখো, এখানে চিকিৎসা কি ধরনের চিকিৎসা দেওয়া হয়, এখানে মূলত হচ্ছে প্রাথমিক চিকিৎসা, স্টেবিলাইজেশন, রোগ নির্ধারণ করা হয় এবং রোগীদের জন্য চিকিৎসার জন্য 24 ঘন্টা খোলা রাখা হয়। হাসপাতালের এই জরুরি বিভাগটা, এটা 24 ঘন্টায় খোলা রাখা হয়। তো আমাদের কি জরুরি বিভাগ সম্পর্কে ধারণা আছে? হাসপাতালে কখনো জরুরি বিভাগ দেখছো তোমরা? একটু কমেন্ট করো তো। তাহলে দেখো, জরুরি বিভাগ বা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, বাংলার সাথে সাথে কিন্তু ইংলিশ গুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো জরুরি বিভাগের কাজগুলো কি বুঝতে পারছো তো? জরুরি বিভাগে তোমাদের হচ্ছে প্রাথমিক অবস্থায় যে চিকিৎসা সেবা দেয়া হয় সেটাই হচ্ছে জরুরি বিভাগ, ঠিক আছে? এরপরে আইসিইউ। আইসিইউ কি? আইসিইউ হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আইসিইউ এর ফুল ফর্ম কি? আইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। দ্রুত কমেন্ট করে জানাও আইসিইউ এর ফুল ফর্ম কি। আইসিইউ এর ফুল ফর্ম কি? আইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আইসিইউ এর ফুল ফর্ম কি? ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। সবাই কমেন্ট করো। হ্যাঁ, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তাহলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ এ সাধারণত কি ধরনের রোগ নিয়ে মানুষজন আসে তাহলে আমরা একটু জেনে নিই। দেখো, অত্যন্ত গুরুতর অবস্থায়, যেমন হচ্ছে মারাত্মক আঘাত, হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসকষ্ট, কোমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমোরেজ, ঠিক আছে? এই ধরনের পেশেন্ট গুলো আইসিইউ তে রাখা হয়। আইসিইউ, তোমরা দেখবা আইসিইউ শব্দটার সাথে তোমরা অনেক পরিচিত, আইসিইউ, সিসিইউ, তারপর ডায়ালাইসিস, এগুলো সম্পর্কে তোমরা অনেকেই পরিচিত। তাহলে আইসিইউ এর ফুল ফর্ম কি? ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তাহলে এখানে কি ধরনের রোগী রাখা হয়?
মারাত্মক আঘাত, হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসকষ্ট, কোমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমোরেজ। ঠিক আছে, তাহলে এখানে কি ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়? আইসিইউতে কি ধরনের চিকিৎসা দেওয়া হয়? সাধারণত সংকটকালীন চিকিৎসা, ক্রিটিক্যাল মনিটরিং, ভেন্টিলেশন, অ্যানালজেসিয়া। তাহলে আইসিইউতে সাধারণত সংকটকালীন, ক্রিটিক্যাল মনিটরিং, ভেন্টিলেশন এ ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আইসিইউ সম্পর্কে বুঝতে পারছো তো? আইসিইউতে কাদের রাখা হয়? যাদের মনে করো হচ্ছে ডাক্তার নার্স দিয়ে সাপোর্ট দেয়া পরেও তাদের হচ্ছে স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করা হয়? তাদের ক্ষেত্রে বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে তাদের কৃত্রিম শ্বাস প্রশ্বাস, তারপরে হচ্ছে তাদেরকে মেশিনের মাধ্যমে মনিটরিং করা হয়। তাহলে আইসিইউ ওয়ার্ডে এই ধরনের রোগীদের রাখা হয়, মারাত্মক আঘাত, হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসকষ্ট। ঠিক আছে, আচ্ছা একজন বলছো যে ভেন্টিলেশন কি? ভেন্টিলেশন হচ্ছে, আগে তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝবে ভালো করে। দেখো, ভেন্টিলেশন হচ্ছে তোমার আবদ্ধ রুমে দরজা জানালা খুলে দিলে কি হবে? আলো বাতাস আসবে। ঠিক আছে, তো ভেন্টিলেশন ব্যবস্থাটা হচ্ছে এটাই, যে একটা ওয়ার্ডে পর্যাপ্ত আলো বাতাস ঠিকভাবে যাতায়াত করতেছে কিনা, এটাই হচ্ছে ভেন্টিলেশন। ঠিক আছে, তাহলে আইসিইউ সম্পর্কে আর কারো কোনো ঝামেলা আছে? এরপর দেখো সিসিইউ। গত ক্লাসে আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম যে সিসিইউ এর ফুল ফর্ম কি? সিসিইউ এর ফুল ফর্ম কি গত ক্লাসে কিন্তু জিজ্ঞেস করছিলাম। সবাই কমেন্ট করো, সিসিইউ এর ফুল ফর্ম কি? কমেন্ট করো, দেখা যাবে না। সিসিইউ এর ফুল ফর্ম কি? করোনারি কেয়ার ইউনিট, হাবিবা, আয়শা শিরিন, করোনারি কেয়ার ইউনিট, হ্যাঁ গুড। সিসিইউ এর ফুল ফর্ম হচ্ছে করোনারি কেয়ার ইউনিট। তাহলে করোনারি কেয়ার ইউনিটে সাধারণত কি ধরনের রোগী আসে এবং তাদেরকে কি ধরনের সেবা দেওয়া হয়, চলো আমরা দেখে ফেলি। দেখো, সিসিইউ এর ফুল ফর্ম হচ্ছে করোনারি কেয়ার ইউনিট। ঠিক আছে, তাহলে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড। হৃদরোগে আক্রান্ত বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যেমন হচ্ছে হার্ট অ্যাটাক, ওপেন হার্ট সার্জারি, এ ধরনের পেশেন্টদের কই রাখা হয়? সিসিইউতে রাখা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে হার্টে রিং পরানো। তাহলে সিসিইউ এর ফুল ফর্ম কি? করোনারি কেয়ার ইউনিট। এটা কিন্তু গত ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তাহলে দেখো, আমরা হচ্ছে প্রথম স্লাইডে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারলাম, যে জরুরি বিভাগ এখানে সাধারণত কি ধরনের রোগী আসে এবং তাদেরকে কি ধরনের সেবা দেওয়া হয়। এরপর হচ্ছে আইসিইউ। আইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এখানে কি ধরনের রোগী আসে এবং তাদেরকে কি ধরনের সেবা দেওয়া হয়। এরপর হচ্ছে সিসিইউ। সিসিইউ তে কি ধরনের পেশেন্ট আসে এবং কি ধরনের সেবা দেওয়া হয়। দেখো, এই যে আমি শুরুতেই বললাম যে একটা হাসপাতালে বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে, আজকে এগুলো আলোচনা করার কারণটা কি আসলে? তোমরা তো একবারও জিজ্ঞেস করলো না যে হচ্ছে ভাইয়া আপনি এগুলো কেন আমাদের জানাচ্ছেন বা এগুলো কেন পড়াচ্ছেন। দেখো, এখন তুমি হচ্ছে সরকারি নার্সিং এ চান্স পেয়েছো বা হচ্ছে বেসরকারি নার্সিং এ পড়তেছো, তো নার্সিং এ পড়তেছো মানে কি তুমি ভবিষ্যৎ নার্স। ঠিক আছে, তো এখন তোমার আশেপাশে বিভিন্ন ধরনের পেশেন্ট তুমি পাবা, যে কারো হচ্ছে এসকেবিসির সমস্যা, স্কিন, তারপরে হচ্ছে কারো মনে করো আলসারের সমস্যা, কারো মনে করো চোখের সমস্যা, কারো মনে করো হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল। তো সবাইকে কি এক ডাক্তারের কাছে পাঠাবা? অবশ্যই না। তো কি ধরনের রোগের জন্য কোন ডিপার্টমেন্টে বা কোন ডক্টর দেখাবা, এগুলো আইডেন্টিফাই করার জন্যই তোমাদের মূলত এই বেসিকটা ক্লিয়ার করে দেওয়া, যে আসলে কোন বিভাগে কি ধরনের চিকিৎসা দেয়া হয় এবং কোন বিভাগে কি ধরনের ডাক্তার পাওয়া যায়, বা হচ্ছে তুমি একজন রোগীকে কোথায় রেফার করবা, কোথায় রেফার করলে তার জন্য এইটা হচ্ছে সুবিধাজনক হবে। জরুরি বিভাগে কাকে দিবা, আইসিইউ তে কাকে দিবা, সিসিইউ তে কাকে দিবা, এখন তুমি যদি এটাই বলতে না পারো তাহলে তো ব্যাপারটা কেমন না? হ্যাঁ, শামিন কমেন্ট করছো, এগুলো জানতে হবে আমাদের, বুঝতে হবে, বিকজ আমরা ফিউচার নার্স। গুড। তাহলে দেখো, জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ এগুলো সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার কিনা? আইসিইউ, সিসিইউ, এমার্জেন্সি ডিপার্টমেন্ট ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এরপরে দেখো, নেক্সট স্লাইড আমাদের হচ্ছে সার্জারি ওয়ার্ড বা সার্জিক্যাল ওয়ার্ড। সার্জারি ওয়ার্ড কি? তোমরা তো হচ্ছে অপারেশনের নাম শুনছো না? অপারেশন কি? অপারেশন মানে হচ্ছে কোনো কিছু কেটে সেটা নিরাময় করা। ঠিক আছে, সেটাই হচ্ছে সার্জারি বা অপারেশন। তো এই সার্জারি ওয়ার্ডে সাধারণত কি করা হয়? দেখো, সার্জারি ওয়ার্ডে কি করা হয়? জরুরি বা নির্বাচিত অস্ত্রোপচার। অস্ত্রোপচার মানে কিন্তু অপারেশন। ঠিক আছে, এমন রোগ যেমন হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, গ্যাস্ট্রিক আলসার,
গ্যাস্ট্রিক আলসার, প্যাথলিয়াসিস, ক্যান্সার, ল্যাপারোস্কোপিক সার্জারি। ঠিক আছে। অ্যাপেন্ডিসাইটিস, তোমরা জানো অ্যাপেন্ডিসাইটিস কি? অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে ধারণা আছে? অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়, এগুলো শুনছো? তাহলে হ্যাঁ, পেটের ডান পাশে হয়। ওকে, হাবিবা, পেটের ডান পাশে নিচে, হ্যাঁ, ওর অ্যানাটমি সম্পর্কে ভালো আইডিয়া আছে। তাহলে দেখো, এই যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, এটা কিন্তু একদম তীব্র ব্যথা হয়, তল পেটে ব্যথা, হ্যাঁ, গুড। তাহলে দেখো, এই যে অপারেশন কই করবা, তুমি কি এখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে, এর আগে যে আমি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট পড়াইলাম, এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে তুমি বলবা আমার হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, আমার অপারেশন করেন এখানে, বা হচ্ছে সিসিইউ তে গিয়ে বলবা আমার অ্যাপেন্ডিসাইটিস, আমার অপারেশন করেন, নাকি আইসিইউ তে গিয়ে বলবা? তাহলে প্রত্যেকটা ডিজিজের জন্য আলাদা আলাদা নির্ধারিত ওয়ার্ড থাকে, ঠিক আছে। তো যে ওয়ার্ডের যে কাজ, সেই ওয়ার্ডেই তোমাকে যেতে হবে, ঠিক আছে। তাহলে সার্জারি ওয়ার্ডের কাজটা কি? সার্জারি ওয়ার্ডের কাজটাই হচ্ছে, আচ্ছা, অনেকে বলতেছো যে হচ্ছে এক কথায় কাটাকাটি, হ্যাঁ, গুড। অ্যাপেন্ডিক্স অপারেশন বা বৃহদন্তের ক্লোনের সাথে থাকে সৃষ্টি, গুড। তাহলে দেখো, সার্জারি ওয়ার্ডের কাজটাই কি? সার্জারি ওয়ার্ডের কাজটাই হচ্ছে তোমার শরীরে এমন কোনো অংশ যেটা তোমার অস্বস্তির কারণ, এটা কেটে ফেলা, ঠিক আছে, তোমার রোগ নির্মূল করার জন্য। তাহলে সার্জারি ওয়ার্ডের মেইন কাজই কি? অপারেশন করা, ঠিক আছে। তাহলে সার্জারি ওয়ার্ডে কি করা হয়? অ্যাপেন্ডিসাইটিস, গ্যাস্ট্রিক আলসার, প্যাথলিয়াসিস, ক্যান্সার, ল্যাপারোস্কোপি সার্জারি, এগুলো করা হয়। এরপরে চিকিৎসা। তাহলে দেখো, এখানে অস্ত্রোপচার, পোস্ট অপারেটিভ কেয়ার, ড্রেনেজ, ব্যান্ডেজ, যন্ত্রপাতির মাধ্যমে মনিটরিং করা হয়। এই যে পোস্ট অপারেটিভ কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ারটা কি? আচ্ছা, পোস্ট অপারেটিভ কেয়ার সম্পর্কে ধারণা আছে কারো? পোস্ট অপারেটিভ কেয়ার, পোস্ট মানে কি? বলো তো, পোস্ট মানে কি? পোস্ট মানে কি? আর হচ্ছে প্রি মানে কি? পোস্ট মানে কি আর প্রি মানে কি? প্রি মানে পূর্বে, পোস্ট মানে কি? অপারেশনের পর ওয়ার্ডে দেওয়ার আগে যেখানে রাখা হয়। আচ্ছা, গুড, ভালো বলছো সৃষ্টি। এখন দেখো, প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। এখন এখানে আছে হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার। পোস্ট অপারেটিভ কেয়ার, পোস্ট মানে কি? পরে। পোস্ট অপারেটিভ কেয়ার মানে কি? পোস্ট মানে হচ্ছে পরে, অপারেটিভ মানে অপারেশন, ঠিক আছে, কেয়ার মানে যত্ন। তাহলে অপারেশনের পরে যে চিকিৎসা সেবা দেওয়া হয়, এটা হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার, ঠিক আছে। এবং এই পোস্ট অপারেটিভ কেয়ারটা যে ওয়ার্ডে দেওয়া হয়, সেই ওয়ার্ডটা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ঠিক আছে। আর হচ্ছে অপারেশনের পূর্বে রোগীর কন্ডিশন দেখার জন্য, হিস্ট্রি নেওয়ার জন্য, কনসার্ন নেওয়ার জন্য যে ওয়ার্ডে রাখা হয়, সেটা হচ্ছে প্রি অপারেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তাহলে অপারেশনের পূর্বে যেখানে রাখা হয় সেটা হচ্ছে প্রি অপারেটিভ, এবং অপারেশনের পর রোগীকে যেখানে রাখা হয় সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ। তাহলে প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ সম্পর্কে কার কোনো কনফিউশন আছে? প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে, হ্যাঁ, গুড। এবং অপারেটিভ মানে অপারেশন, ঠিক আছে। তাহলে প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, দুইটা সম্পর্কেই ধারণা থাকতে হবে। তাহলে প্রি মানে কি? প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। তাহলে প্রি অপারেটিভ কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে মেডিসিন ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডের কাজ কি আসলে? এখন সার্জারি ওয়ার্ড বা সার্জিক্যাল ওয়ার্ডে কি করা হয়? তোমরা বললা যে কাটাকাটি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেডিসিন ওয়ার্ডের কাজটা কি? বলো তো, মেডিসিন ওয়ার্ডে কি ধরনের কাজ হতে পারে? মেডিসিন ওয়ার্ডে কি ধরনের কাজ হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। তোমাদের যত ধরনের রোগ, বেশিরভাগই কিন্তু মেডিসিন ওয়ার্ডের সাথে রিলেটেড। অপারেশন তো আর সবার হয় না, কিন্তু হচ্ছে জ্বর, সর্দি, ডায়াবেটিস, মাথা ব্যথা, হাইপার টেনশন, এগুলো তো সবারই হয় মোটামুটি। তাহলে মেডিসিন ওয়ার্ডের কাজ কিন্তু হিউজ। তাহলে মেডিসিন ওয়ার্ডের কাজ কি? মেডিসিন ওয়ার্ডের কাজ হচ্ছে, যেমন হচ্ছে ডায়াবেটিস, হাইপার টেনশন, সংক্রমণ ইত্যাদি চিকিৎসার জন্য এই মেডিসিন ওয়ার্ডে তুমি রুগীকে রেফার করবা। তাহলে মেডিসিন ওয়ার্ড হচ্ছে মেডিসিন নিয়ে কাজ করে, গুড, মেডিসিন নিয়ে কাজ করে। তাহলে মেডিসিন ওয়ার্ডে সাধারণত কি ধরনের রোগী?
অপারেশন ছাড়া যত ধরনের রোগ আছে, অপারেশন ছাড়া যত ধরনের রোগ আছে সবগুলো হচ্ছে মেডিসিন ওয়ার্ডে কিন্তু মোটামুটি রাখা হয়, ঠিক আছে? সব ওষুধ লিখে মেডিসিন ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে মেডিসিন ওয়ার্ড সম্পর্কে কি ধারণা পাইছো? মেডিসিন ওয়ার্ডে কি করা হয়? আচ্ছা, সৃষ্টি বলতেছো আমার মা মনে করে মেডিসিন ওয়ার্ডে সব রোগের ওয়ার্ড, সব রোগের জন্য মেডিসিনের ডাক্তার। হ্যাঁ, এটা ভালো বলছো সৃষ্টি, এটা ভালো বলছে তোমার আম্মু, যে মেডিসিন ওয়ার্ডে কিন্তু সব ধরনের রোগের জন্য মেডিসিন, মানে সব ধরনের রোগীকে আগে মেডিসিন ওয়ার্ডেই ভর্তি করানো হয়। এরপরে তার যে সমস্যা, তার অপারেশন যদি করাও লাগে পরবর্তীতে করা হয়, কিন্তু মেডিসিন ওয়ার্ডে আগে তোমাকে অ্যাডমিট করায় নেবে, ঠিক আছে? এমার্জেন্সি ডিপার্টমেন্ট ছাড়া, এমার্জেন্সি ডিপার্টমেন্টের তো কাজটাই আলাদা, ঠিক আছে? তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে নবজাতক ওয়ার্ড বা নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এনআইসিইউ। এনআইসিইউ এর পূর্ণরূপ কি? এনআইসিইউ এর পূর্ণরূপটা লিখে ফেলো দ্রুত। এনআইসিইউ এর পূর্ণরূপ কমেন্টে লিখে ফেলো। এনআইসিইউ এর পূর্ণরূপ কি? এনআইসিইউ হচ্ছে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নবজাতক ওয়ার্ড। নিওনেটাল মানে কি? দ্রুত লিখে ফেলো। এনআইসিইউ, এনআইসিইউ, এনআইসিইউ এর পূর্ণরূপ কি? দেখো, আইসিইউ সম্পর্কে কিন্তু আমি আগেই ধারণা দিয়ে দিছি তোমাদের, যে আইসিইউ এর পূর্ণরূপ কি? আইসিইউ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এই যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট এর সামনে যখন হচ্ছে এন আসতেছে, সামনে যখন হচ্ছে এন আসতেছে তখন আমরা বলতেছি যে হচ্ছে নিওনেটাল আইসিইউ। যখন হচ্ছে এম আসতেছে তখন আমরা বলতেছি হচ্ছে মেডিসিন আইসিইউ, ঠিক আছে? এম আসলে মেডিসিন আইসিইউ, জি আসলে জেনারেল আইসিইউ। তাহলে আইসিইউ শব্দটা মনে রাখো, আইসিইউ মানে হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আইসিইউ মানে কি? আইসিইউ মানে হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এই যে আইসিইউ এর পূর্বে যখনই হচ্ছে এন আসতেছে, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট মানে এটা হচ্ছে বাচ্চাদের জন্য। কাদের জন্য? বাচ্চাদের জন্য। এরপরে যখন এম আসতেছে এম আইসিইউ, এম আইসিইউ মানে কি? মেডিসিন আইসিইউ, ঠিক আছে? এরপরে জি আইসিইউ মানে জেনারেল আইসিইউ। তাহলে দেখো আইসিইউ ওয়ার্ডটা মাথায় রাখো, এর পূর্বে জি আসলে জেনারেল আইসিইউ, এম আসলে মেডিসিন আইসিইউ এবং এন আসলে নিওনেটাল আইসিইউ, ঠিক আছে? তাহলে নিওনেটাল আইসিইউ এ কি করা হয়? নিওনেটাল আইসিইউ এ নবজাতকদের চিকিৎসা সেবা দেওয়া হয়। আমি তোমাদের লাস্ট ক্লাসে কিছু বাড়ির কাজ দিছিলাম। বাড়ির কাজটা হচ্ছে তোমাদের বলছিলাম যে, তোমাদের মনে আছে কি তোমাদের বাড়ির কাজ দিছিলাম যে হচ্ছে ইনফ্যান্ট, নিওনেটাল, তারপরে হচ্ছে টোডলার, তারপরে হচ্ছে চিলড্রেন। কত বছর থেকে মানে কতদিন থেকে কত বছর বয়স পর্যন্ত, মানে কাকে তুমি ইনফ্যান্ট বলবা, কাকে হচ্ছে নিওনেটাল বলবা, নিওনেট বলবা, তারপর হচ্ছে টোডলার বলবা, চিলড্রেন বলবা। এগুলো তোমাদের বাড়ির কাজ দিছিলাম, তোমরা কি দেখছো? এগুলো গুগলে সার্চ দিতে বলছিলাম। তাহলে ইনফ্যান্টের বয়স কত বলো দেখি? ইনফ্যান্ট কত বছর থেকে কত বছর বয়সের বাচ্চাদের ইনফ্যান্ট বলা হয়? মনে আছে? গত ক্লাসে কিন্তু বাড়ির কাজ দিছিলাম, দেখি বাড়ির কাজ কে কে করছো, যে কাদের ইনফ্যান্ট বলা হয়, কাদের হচ্ছে টোডলার বলা হয়, কাদের চিলড্রেন বলা হয়, তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স। বাড়ির কাজ কেউ করো নাই? ইনফ্যান্ট কাদের বলা হয়? কত দিন থেকে কত মাস বছর মানে বয়স পর্যন্ত ইনফ্যান্ট বলা হয়? এটা কিন্তু গত ক্লাসে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আচ্ছা, 0 থেকে 28 দিন। হ্যাঁ, গুড। একজন বলছে 0 থেকে 28 দিন, এটা কি ইনফ্যান্ট না টোডলার? 0 থেকে 28, এটা হচ্ছে ইনফ্যান্ট। গুড। তাহলে দেখো, আমাদের হচ্ছে একটা পড়ার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। এই যে দেখো, এখন তুমি পাচ্ছ হচ্ছে যে নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নবজাতক ওয়ার্ড, এরপরে কিন্তু তুমি পাবা হচ্ছে পেডিয়াট্রিক ওয়ার্ড। পেডিয়াট্রিক ওয়ার্ড তাহলে কাদের জন্য? নিওনেটদের জন্য কিন্তু না।
পেডিয়াট্রিক ওয়ার্ডটা তাহলে 28 দিনের পর থেকে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য হবে, ঠিক আছে। তাহলে এই যে নবজাতক ওয়ার্ড বা হচ্ছে নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এটা সম্পর্কে আর কারো কোনো কনফিউশন আছে? যদি বাড়ির কাজ না করে থাকো, আজকে আবারও দেখবা টোডলার কাকে বলে, তারপর হচ্ছে ইনফ্যান্ট কাকে বলে, তারপরে চিলড্রেন কাকে বলে, অ্যাডোলেসেন্স কবে থেকে শুরু হয়, আর্লি অ্যাডাল্টহুড, লেট অ্যাডাল্টহুড, মিডল অ্যাডাল্টহুড, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো আজকেও, ঠিক আছে। বাড়ির কাজ করতে হবে কিন্তু। এরপরে দেখো মাতৃ ও প্রসূতি ওয়ার্ড, এই ওয়ার্ডটা হয়তো শুনছো, তাই না? তাহলে ম্যাটারনিটি অ্যান্ড অবস্টেট্রিক্স ওয়ার্ড, তাহলে এখানে কি করা হয়? এখানে গর্ভবতী নারীদের চিকিৎসা এবং প্রসব পরবর্তী যত্ন নেওয়া হয়। গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা প্রদান এবং প্রসব পরবর্তী যে সেবা দেওয়া হয় সেটা কোন ওয়ার্ডে দেওয়া হয়? মাতৃ ও প্রসূতি ওয়ার্ড, এটাকে কি বলে? ম্যাটারনিটি অ্যান্ড অবস্টেট্রিক্স ওয়ার্ড, ঠিক আছে। তাহলে গর্ভবতী মহিলাদের জন্য কোন ওয়ার্ডে তাদেরকে রেফার করবা? কমেন্ট করো। গর্ভবতী মহিলাদের জন্য কোন ওয়ার্ডে তাদেরকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য রেফার করবা তোমরা? গর্ভবতী মহিলাদের জন্য কোন ওয়ার্ড তাহলে আমাদের? গর্ভবতী মহিলাদের জন্য হচ্ছে মাতৃ ও প্রসূতি ওয়ার্ড, ঠিক আছে। এরপরে দেখো একটু আগে আমরা দেখলাম হচ্ছে নবজাতক ওয়ার্ড, এখন আমরা দেখতেছি হচ্ছে পেডিয়াট্রিক ওয়ার্ড। পেডিয়াট্রিক মানে বাচ্চাদের ওয়ার্ড। তাহলে বাচ্চাদের ওয়ার্ড, এর আগে আমরা কি দেখছি যে নিওনেটাল আইসিইউ, নবজাতকদের ওয়ার্ড। তাহলে দেখো বাচ্চাদের ওয়ার্ড বা পেডিয়াট্রিক ওয়ার্ডে কাদের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং কি কি চিকিৎসা সেবা দেওয়া হয়? দেখো বিভিন্ন ধরনের রোগ, যেমন হচ্ছে ইনফেকশন, ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল, এরপর হচ্ছে শ্বাসযন্ত্রের সমস্যা, তারপর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা, তারপরে জ্বর, নিউমোনিয়া, ডায়াবেটিস, তারপর হচ্ছে এডিসন ডিজিজ, জন্মগত ত্রুটি যা হচ্ছে কনজেনিটাল ডিসঅর্ডার নামে পরিচিত। তাহলে শিশুদের জন্য বিশেষ চিকিৎসা, ভ্যাকসিন, শিশুদের শ্বাসযন্ত্রের চিকিৎসা এই পেডিয়াট্রিক ওয়ার্ডে দেওয়া হয়, ঠিক আছে। পেডিয়াট্রিক ওয়ার্ডের কিন্তু আপনার হচ্ছে ভাগ আছে, পেডিয়াট্রিক সার্জারি আছে, পেডিয়াট্রিক নেফ্রোলজি আছে, ঠিক আছে, এগুলোর আবার ভাগ আছে। তাহলে পেডিয়াট্রিক ওয়ার্ডে কাদের চিকিৎসা সেবা দেওয়া হয়? সাধারণত বাচ্চাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। এবং কিসের কিসের জন্য? তোমরা সবাই জানো যে হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে সাথে বাচ্চাদের যে সমস্যাটা সব থেকে বেশি সেটা হচ্ছে নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট। তাহলে এই ধরনের সমস্যাগুলোর জন্য তুমি তাহলে কোথায় রেফার করবা? পেডিয়াট্রিক ওয়ার্ডে রেফার করবা। এখন বাচ্চার সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট, এখন তুমি ওরে পাঠাইছো হচ্ছে সিসিইউতে বা হচ্ছে আইসিইউতে, এটা কি হবে? বাচ্চাদের তো নির্ধারিত ওয়ার্ড আছে এবং ওই ওয়ার্ডে নির্ধারিত ডাক্তার আছে, ওখানে স্পেশালাইজড নার্স আছে। তাহলে যার যে যে সমস্যা তাকে সেখানেই রেফার করতে হবে। বোঝা গেছে? তাহলে তোমরা বাংলাটার পাশাপাশি ইংরেজিটাও কিন্তু শিখে রাখবা যে বাচ্চাদের ওয়ার্ডের নাম কি। বাচ্চাদের ওয়ার্ডের নাম হচ্ছে পেডিয়াট্রিক ওয়ার্ড। তাহলে এখানে কি কি চিকিৎসা সেবা দেওয়া হয়? তাহলে এখানে হচ্ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এডিসন ডিজিজ, তারপরে হচ্ছে জ্বর, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, এগুলো সম্পর্কে চিকিৎসা সেবা দেওয়া হয়, ঠিক আছে। এরপরে যেটা আছে অর্থোপেডিক ওয়ার্ড। অর্থোপেডিক ওয়ার্ড, অর্থোপেডিক মানে কি বলো তো? অর্থোপেডিক মানে কি? না দেখেই বলো। অর্থোপেডিক, অর্থোপেডিক, অর্থোপেডিক কিসের সাথে রিলেটেড হইতে পারে বলো? হাড় সংক্রান্ত, হাবিবা, গুড। তাহলে অর্থোপেডিক কিসের সাথে সম্পৃক্ত? হাড়। তাহলে দেখো আহ তোমরা হচ্ছে মুভিতে তো দেখো যে একটু কিছু হলেই মনে করো যে হিরো কি করে, ভিলেনদের মারধর করে, এরপরে হচ্ছে হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে দেয়। তাহলে এই যে ব্যান্ডেজ করা, তারপরে হচ্ছে বিভিন্ন মনে করো হাড় ভেঙে যাওয়া, যত ধরনের ইয়ে আছে এটা হচ্ছে অর্থোপেডিক ওয়ার্ডের কাজ। তাহলে হাড় সংক্রান্ত যত সমস্যা আছে এটা হচ্ছে অর্থোপেডিক ওয়ার্ডের কাজ। এখন দেখো তোমাদের আহ দাদা দাদু, নানা নানি বা হচ্ছে আব্বু আম্মুদের বয়স হয়ে গেছে, তো বয়স বাড়ার সাথে সাথে কি হয়? হাড়ের ক্ষয় হয়, হাড়ের ক্ষয় হয়, ঠিক আছে। তো হাড়জনিত যত ধরনের সমস্যা আছে তখন তো কি হয়, উঠতে বসতে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে, ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। তো তাদের জন্য তুমি কোথায় ডাক্তার দেখাবা? এই অর্থোপেডিক ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবা। এখন তোমার মনে করো যে হচ্ছে দাদুর সমস্যা, পায়ে ঠিকভাবে হাঁটতে পারতেছে না বা হচ্ছে ব্যথা অনুভব করে, তো জয়েন্টে ব্যথা, তখন তুমি কি করবা? তাকে অবশ্যই অর্থোপেডিক ওয়ার্ডে নিয়ে যাবা। তুমি কিন্তু তাকে হচ্ছে পিডিয়াট্রিক ওয়ার্ডে নিয়ে যাবা না, কারণ তোমার দাদু নির্ধারিত
যে বয়স সেই অনুযায়ী তার যে সমস্যা একটা নির্ধারিত ওয়ার্ড আছে। তাহলে অর্থোপেডিক ওয়ার্ডের কাজটা কি আমরা একটু জেনে নিই। তাহলে দেখো, অর্থোপেডিক ওয়ার্ড কাজ হচ্ছে হাড়, জয়েন্ট, পেশি, লিগামেন্ট, টেন্ডন, অস্থি সম্পর্কিত রোগ ও আঘাত। তাহলে ফ্র্যাকচার, ফ্র্যাকচার মানে কি হাড় ভাঙ্গা, তারপরে দেখো আঘাত, হাড়ের ইনফেকশন, অস্টিওমাইলাইটিস, তারপরে হাড়ের টিউমার, আর্থাইটিস, হাড়ের জয়েন্টের প্রদাহ, স্কেলিওসিস মানে হাড়ের বিকৃতি, স্পাইনাল ডিজিজ। তাহলে এই যে যত ধরনের হাড় সম্পর্কিত ডিজিজ আছে এগুলো হচ্ছে অর্থোপেডিক ওয়ার্ডে ট্রিটমেন্ট দেওয়া হয়। তাহলে কি কি? তাহলে ফ্র্যাকচার হাড় ভাঙ্গা, তারপরে আঘাত, হাড়ের ইনফেকশন, অস্টিওমাইলাইটিস, হাড়ের টিউমার, আর্থাইটিস, হাড়ের জয়েন্টের প্রদাহ, স্কলিওসিস মানে হাড়ের বিকৃতি, স্পাইনাল ডিজিজ। তাহলে সব ধরনের হাড়জনিত যত আমাদের হচ্ছে ডিজিজ আছে সবগুলো অর্থোপেডিক ইত্যাদি চিকিৎসা সেবা দেওয়া হয়। এই যে প্লাস্টার সম্পর্কে ধারণা আছে, প্লাস্টার কি? প্লাস্টার কি? প্লাস্টারটা হচ্ছে তোমরা দেখো না, কারো হাত বা পা ভেঙে গেলে কি করা হয়? সাধারণত ব্যান্ডেজ করে এভাবে রাখা হয়, মানে হচ্ছে আনস্টেবল করে দেওয়া হয় যাতে নড়াচড়া করতে না পারে। তো ওইটাই হচ্ছে প্লাস্টার, ঠিক আছে? তাহলে হাড় সম্পর্কিত যত সমস্যা আছে সবগুলো কোন ওয়ার্ডের সাথে সম্পৃক্ত? কমেন্ট করো, হাড় সম্পর্কিত সমস্যা কোন ওয়ার্ড? হাড় সম্পর্কিত যত সমস্যা আছে সব হচ্ছে অর্থোপেডিক ওয়ার্ড। হাড় সম্পর্কিত সমস্যা কি? অর্থোপেডিক ওয়ার্ড, ঠিক আছে? ক্লিয়ার? হাড় সম্পর্কিত সমস্যা অর্থোপেডিক ওয়ার্ড, ওকে। আচ্ছা, নেক্সট দেখো নিউরোলজি ওয়ার্ড। নিউরোলজি, নিউরোলজি কথাটার সাথে তোমরা কি নিউরনের কোনো মিল খুঁজে পাচ্ছ? নিউরোলজি, নিউরোলজির সাথে নিউরন, নিউরন কোথায় থাকে বলো? নিউরন কি কিডনিতে থাকে নাকি হচ্ছে মাথায় থাকে? নিউরন কি কিডনিতে থাকে না মাথায় থাকে বলো? আচ্ছা, নিউরন যদি মস্তিষ্কে থাকে, কিডনিতে থাকে, কিডনিতে কি থাকে বলো তো? নিউরন যদি মস্তিষ্কে থাকে কিডনিতে কি থাকে বলো? কিডনিতে কি থাকে? কিডনির সাথে রিলেটেড এমন একটা ওয়ার্ড আছে, নেফ্রো, নেফ্রন, নেফ্রন থাকে, ঠিক আছে? হাবিবা কমেন্ট করছো নেফ্রন, ঠিক আছে? তো নিউরন হচ্ছে মস্তিষ্কের সাথে সম্পর্কিত, আর নেফ্রন হচ্ছে কিডনির সাথে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে দেখো নিউরোলজি ওয়ার্ডের কাজটা কি? স্নায়ু সম্পর্কিত রোগ যেমন হচ্ছে স্ট্রোক, প্যারালাইসিস, এপিলেপসি। মৃগী রোগ সম্পর্কে ধারণা আছে তোমাদের? মৃগী রোগকে কিন্তু এপিলেপসি বলা হয়। মৃগী রোগটা কি? এটা হচ্ছে সিজার হয়, কাঁপুনি হয়, কাঁপুনি দিয়ে কেউ হচ্ছে রাস্তায় অজ্ঞান হয়ে যায়, ঠিক আছে? এইটা হচ্ছে মৃগী বা এপিলেপসি। এরপর হচ্ছে আলঝেইমার ডিজিজ। আলঝেইমার ডিজিজ মানে কি? আলঝেইমার ডিজিজ হচ্ছে কোনো কিছু ভুলে যাওয়া। আলঝেইমার ডিজিজ হচ্ছে ভুলে যাওয়া। তুমি দেখবা তুমি হচ্ছে কথা বলতেছো, হঠাৎ করে তোমার কিছু একটা মনে পড়তেছে না। তো এই যে ভুলে যাওয়া, হঠাৎ ভুলে যাওয়া, এটা হচ্ছে আলঝেইমার ডিজিজ। এরপর হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজটা কি? তো তো পার্কিনসন ডিজিজটা হচ্ছে তুমি কোনো কাজ ঠিকভাবে করতে পারতেছো না। মনে করো হচ্ছে তুমি বোর্ডে লিখবা বা খাতায় লিখবা, তোমার হাত এইভাবে কাঁপাকাঁপি করবে, শুধু লিখতে পারবে না। তাহলে কি হবে? এই যে পার্কিনসন যে ডিজিজটা আছে তোমার হচ্ছে কোঅর্ডিনেশনে সমস্যা করবে, কোঅর্ডিনেশন বা সমন্বয় হবে না ঠিকভাবে। তুমি এভাবে কাঁপাকাঁপি করবা বা ঠিকভাবে হাঁটতে পারবে না, এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। এরপর হচ্ছে সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসি, সেরিব্রাল পালসিটা কি? তোমরা অনেক সময় দেখো না যে হচ্ছে মানুষের মুখ বেঁকে যায়, মানুষের মুখ কিন্তু বেঁকে যায়। তো এইটা হচ্ছে সেরিব্রাল পালসি টাইপ। আর হচ্ছে মাইগ্রেন, 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 মাইগ্রেন। মাইগ্রেন সম্পর্কে ধারণা আছে? মেয়েদের অ্যাটলিস্ট থাকার কথা। মাইগ্রেন কি? মাথা ব্যথা, তাই না? কারো আছে নাকি? যদি মাইগ্রেন সম্পর্কে জানতে চাও, আমার একটা ক্লাস নিয়ে আছে মাইগ্রেনের জন্য হচ্ছে কি কি করবা, এটা দেখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো, মাইগ্রেন, স্নায়ু ব্যথা, তাহলে এগুলো হচ্ছে নিউরোলজি ওয়ার্ডের সাথে সম্পর্কিত। তাহলে কারো যদি এই ধরনের সমস্যা থাকে যেমন হচ্ছে স্ট্রোক, প্যারালাইসিস, তোমরা দেখো না যে হচ্ছে প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, এক হাত বা হচ্ছে এক পা বা হচ্ছে দুই হাত দুই পা সব হচ্ছে প্যারালাইসিস হয়ে পড়ে থাকে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে যখন হচ্ছে টার্মিনোলজি শেখাচ্ছিলাম তখন কিন্তু হচ্ছে এই যে প্যারালাইসিস হয়ে যাওয়ার একটা টার্ম মানে বলছিলাম। প্যারালাইসিস হওয়ার টার্মটা কি তোমরা বলো তো? যে এক হাত বা এক পা প্যারালাইজড হয়ে যাওয়া, এগুলোকে কি বলে? বা হচ্ছে চার হাত পাই প্যারালাইজড হয়ে যাওয়া, এরকম একটা টার্ম কিন্তু বলছিলাম। কমেন্ট করে জানাও
যদি টার্মিনোলজি গুলো পড়ে থাকো তাহলে এটা পারার কথা। দেখি কে পারে। প্যারালাইজড হওয়া মানে এক পাশ প্যারালাইজড হওয়া বা হচ্ছে চার পাশই প্যারালাইজড হওয়া, মানে দুই হাত দুই পা প্যারালাইজড হওয়া, এগুলো টার্ম বলছিলাম আমি লাস্ট ক্লাসে। কমেন্ট করে জানাও। তাহলে নিউরোলজি ওয়ার্ডের কাজ কি? স্ট্রোক, প্যারালাইসিস, এপিলেপসি, আলজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, সেরিব্রাল পালসি, মাইগ্রেন, স্নায়ু ব্যথা, এগুলো সম্পর্কে ট্রিটমেন্ট দেবে। ঠিক আছে? তো কারো যদি এই ধরনের সমস্যা থাকে, এই ধরনের সমস্যা তোমার আশেপাশে দেখবা যে অনেকের কি আছে, অনেকে হচ্ছে স্ট্রোক করে, হঠাৎ করে স্ট্রোক করছে, তাহলে কই রেফার করবা? অবশ্যই নিউরোলজি ওয়ার্ডে। তারপরে প্যারালাইসিস পেশেন্টকে কোথায় রেফার করবা? নিউরোলজি ওয়ার্ডে। এপিলেপসি, আলজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, তাহলে কোন ডিজিজের জন্য কোন ওয়ার্ডে তুমি রেফার করবা, এটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় সেট করে নিতে হবে। ঠিক আছে? তো এই যে এখন তুমি নোট করো, এরপরে হচ্ছে একবার পড়ে নিবা, দেখবে তোমার সব হয়ে গেছে। তাহলে অবশ্যই কি করতে হবে? আচ্ছা, হেমিফ্লেজিয়া এক পাশ অবশ। হাবিবা গুড, হাবিবা অনেক ভালো পড়ছে। হেমিফ্লেজিয়া এক পাশ অবশ, গুড। তাহলে হচ্ছে ফ্লেজিয়া মানে হচ্ছে অবশ। প্লেজিয়া মানে কি? ফ্লেজিয়া মানে হচ্ছে অবশ। ঠোঁটে মরিচ দিলে মাথা ব্যথা কমে যায়, এক মুরব্বি বলল। আচ্ছা, ভালো চিকিৎসা দিছে। আচ্ছা, তাহলে নিউরোলজি ওয়ার্ডের কাজ কিন্তু আমাদের আহ, কি ধরনের পেশেন্ট এখানে থাকে? ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো অনকোলজি ওয়ার্ড। অনকোলজি মানে হচ্ছে ক্যান্সার। অনকোলজি মানে কি? অনকোলজি মানে ক্যান্সার। সবাই কমেন্ট করো, অনকোলজি। অনকোলজি কিসের সাথে সম্পৃক্ত? ক্যান্সার। তাহলে ক্যান্সার রোগীদের যে চিকিৎসা সেবা কেন্দ্র, এটাকে অনকোলজি বলে। এখন একজন ক্যান্সার রোগীকে তুমি যদি নিউরোলজি ওয়ার্ডে নিয়ে যাও, তাহলে কি সে মানে সেখানে চিকিৎসা পাবে? অবশ্যই না। তাহলে কি করতে হবে? যার যে ধরনের রোগ তার জন্য সে ধরনের ওয়ার্ড আছে, আলাদা আলাদা ওয়ার্ড আছে। তাহলে তোমাকে কি করতে হবে? সেই রোগ শুনে সেই ওয়ার্ডে পেশেন্টকে রেফার করতে হবে। ঠিক আছে? তাহলে অনকোলজি মানে কি? ক্যান্সার। এরপরে দেখো বিভিন্ন সেমি কেবিন এবং কেবিন ইউনিট। তাহলে প্রাইভেট এন্ড সেমি প্রাইভেট কেবিন। কেবিন কি? তোমরা কেবিনের নাম শুনছো? কেবিন কি আসলে? কেবিন কি? আচ্ছা, কেবিন হচ্ছে সাধারণত দেখবা কোনো মন্ত্রী মিনিস্টারের হচ্ছে পেশেন্ট কোন একটা হাসপাতালে রেফার করছে। তো এখন হচ্ছে জেনারেল ওয়ার্ডে হচ্ছে কি হয়? জেনারেল ওয়ার্ডে তো হচ্ছে সব মানে ধনী গরিব, তারপরে হচ্ছে বয়স্ক বাচ্চা, সব ধরনের পেশেন্টই থাকে। কিন্তু আচ্ছা, তাইফা জাহান, প্যারালাইসিস, হেমিপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, গুড। আচ্ছা, তাহলে কেবিন এবং সেমি কেবিন হচ্ছে এই ধরনের ওয়ার্ড যেখানে যেটা সেমি কেবিন, এখানে তোমাকে সরকারি খরচ অর্ধেক দিতে হবে, এবং কেবিন যেটা একদম প্রাইভেট, এটাকে তোমার হচ্ছে ফুল টাকা পেমেন্ট করতে হবে। তাহলে তোমার জন্য আলাদা সেবার ব্যবস্থা করা হবে। মানে জেনারেল ওয়ার্ড ওয়ার্ড থেকে তোমাকে আলাদা ওয়ার্ডে একটা নিয়ে যাওয়া হবে এবং সেখানে স্পেশালাইজ ট্রিটমেন্ট দেওয়া হবে। এগুলো হচ্ছে কেবিন। ঠিক আছে? তাহলে স্পেশাল সেবা দেওয়ার জন্য যেখানে পেশেন্টকে নিয়ে যাওয়া হয় সেটাই হচ্ছে কেবিন। কেবিন সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, একজন রুগী রাখা হয়। ঠিক আছে? কেবিনে একটা করে বেডে একজন করে রুগী বা হচ্ছে একটা করে রুম দেওয়া হয় কেবিনে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের বিভিন্ন সেমি কেবিন কেবিন হয়ে গেল। এরপরে বর্ধিত যত্ন এবং পুনর্বাসন বিভাগ, রিহ্যাবিলিটেশন ওয়ার্ড, রিহ্যাবিলিটেশন সেন্টার, নাম শুনছো তোমরা? রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশন মানে কি? তাহলে দেখো সার্জারি বা দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা। তাহলে এই যে যাদের প্যারালাইসিস হয়ে থাকে বা হচ্ছে তোমরা দেখো না যে বাইক অ্যাক্সিডেন্ট করে বা হচ্ছে কার অ্যাক্সিডেন্ট করে, তো এনারা কি হয় অনেক দিন কিন্তু হচ্ছে অসুস্থ অবস্থায় থাকে। তো একটা লোক যদি 3-4 মাস, 5 মাস, 7 মাস ধরে মানে হাসপাতালে একটা ওয়ার্ডে থাকে, তখন কিন্তু তার প্রতি একটা অবহেলা চলে আসে। বা হচ্ছে গুরুতর কোনো অসুস্থ ব্যক্তি আসছে, কিন্তু একজন হচ্ছে এরকম 4-5 মাস থেকে পড়ে আছে একটা ওয়ার্ডে, তো তাকে তখন কি করা হয়? তখন ওই জেনারেল ওয়ার্ড থেকে তার যেহেতু এটা মানে সুস্থ হতে অনেক সময় লাগবে, তখন তাকে এই রিহ্যাবিলিটেশন সেন্টার বা হচ্ছে বর্ধিত যত্ন পুনর্বাসন বিভাগে তাকে রেফার করা হবে, ওখানে পাঠানো হবে। তার জন্য আলাদা ট্রিটমেন্ট করা হবে এবং নতুন যে রোগীগুলো আসবে তাদের সেবার জন্য তাকে জায়গা তৈরি করে দেয়া। তাহলে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন বিভাগ সম্পর্কে ক্লিয়ার? তাহলে রিহ্যাবিলিটেশন সেন্টারে কি করা হয়? সবাই কমেন্ট করে জানাও, রিহ্যাবিলিটেশন সেন্টারে কি করা হয়? সার্জারি বা দীর্ঘমেয়াদী অসুস্থ থেকে পুনরুদ্ধারের জন্য এই রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগীকে পাঠানো হয়। ঠিক আছে? ক্লিয়ার এ পর্যন্ত? বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, তোমরা কি এগুলো বুঝতেছো? ক্লাস কি বুঝতেছো?
আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের আছে মনোরোগ ওয়ার্ড বা সাইকেট্রিক ওয়ার্ড, মানসিক সমস্যা। আমরা সবাই কিন্তু মানসিক রোগের পেশেন্ট, ঠিক আছে? আমরা সবাই মানসিক রোগী, কেউ একটু বেশি কেউ একটু কম। আমরা সবাই কিন্তু অসুস্থ, কেউ শারীরিকভাবে অসুস্থ, কেউ মানসিকভাবে অসুস্থ। কে বলতে পারবা যে ভাইয়া আমি শারীরিক মানসিক ভাবে দুইভাবেই সুস্থ? আসলে সুস্থতার ডেফিনেশন কি? আসলে হেলথ কি? হেলথ কি? স্বাস্থ্য কি? আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর স্বাস্থ্য নিয়ে যে ডেফিনেশনটা আছে, হেলথ নিয়ে যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটা মুখস্থ করা, ঠিক আছে? তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখনই তোমরা একটু গুগল করে এখানে কমেন্টে জানাইতে পারো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী হেলথের ডেফিনেশনটা কি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী হেলথের ডেফিনেশনটা কি, একটু কমেন্ট করে জানাইতে পারো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী হেলথের ডেফিনেশন কি? আমরা কাউকে তখনই সুস্থ বলবো যখন সে শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ। তখনই তাকে আমরা মানে স্বাস্থ্যসম্মত বলতে পারি। শুধুমাত্র ফিজিক্যালি ফিট সে কিন্তু মানে স্বাস্থ্যবান না। মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক সব দিক থেকেই তাকে সুস্থ থাকতে হবে, ঠিক আছে? তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী হেলথের ডেফিনেশনটা তোমাদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে? আর এখন চাইলে কমেন্ট করে একটু জানাইতে পারো। এরপরে দেখো বার্ন ইউনিট। বার্ন ইউনিট, মাইলস্টোন ট্র্যাজেডি শুনছো না তোমরা? এই যে এতগুলো বাচ্চা এই যে আগুনে পুড়ে মারা গেল, তাহলে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এই যে বার্ন ইউনিটে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে? পোড়া রোগীদের জন্য যে বিশেষায়িত ওয়ার্ড সেটা হচ্ছে বার্ন ইউনিট। ঢাকা মেডিকেলের পাশেই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে, ঠিক আছে? তাহলে এই বার্ন ইনস্টিটিউটে কি করা হয়? যত ধরনের পোড়া রোগী আছে এখানে ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে? তাহলে পোড়া রোগীদের জন্য কোথায় ট্রিটমেন্ট করা হয়? কমেন্ট করো, পোড়া রোগীদের জন্য কোথায় ট্রিটমেন্ট করা হয়? বার্ন ইউনিটে, ঠিক আছে? এরপরে দেখো ডায়ালাইসিস ইউনিট। ডায়ালাইসিস, ডায়ালাইসিস কথাটা মাথায় রাখো। ডায়ালাইসিস মানে ফিল্ট্রেশন করা। ডায়ালাইসিস মানে কি? ফিল্ট্রেশন। ডায়ালাইসিস মানে কি? ফিল্ট্রেশন। আমরা যেমন পানি পরিষ্কার করার জন্য ফিল্টার করি, তেমনি কিডনি আমাদের ফিল্টার রূপে কাজ করে। কিডনির কাজ হচ্ছে ফিল্টার করা, ঠিক আছে? আমরা যে এই যে ইউরিন আউট করি, ইউরিন আউট মানে এটা হয় সাধারণত কিডনির ফিল্ট্রেশনের মাধ্যমে। শরীরে যত বর্জ্য পদার্থ আছে সেটা হচ্ছে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, এবং যত পুষ্টি উপাদান আছে বা হচ্ছে রক্ত এখানে ফিল্ট্রেট হয়ে আবার পুরো দেহে সঞ্চালিত হয়, ঠিক আছে? তাহলে এই ডায়ালাইসিস ওয়ার্ডে যদি কারো কিডনি বিকল হয়ে যায়, কিডনি বিকল রোগীদের জন্য ডায়ালাইসিস করা হয়। দেখো মানুষের হচ্ছে দুইটা কিডনি থাকে। এখন এর আগে আমরা বলছিলাম যে নিউরন মস্তিষ্কের সাথে সম্পর্কিত, তাহলে কিডনির সাথে সম্পৃক্ত কি? নেফ্রন, ঠিক আছে? নেফ্রন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে হেলথ হচ্ছে এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েল বিং, নট মেনলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। হ্যাঁ, স্বাস্থ্য বলতে রোগ না থাকা বোঝায় না, বরং শারীরিক, মানসিক, সামাজিকভাবে সম্পূর্ণ অবস্থাকে স্বাস্থ্য বলা হয়। এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালি। স্পিরিচুয়ালিও তোমাকে ফিট হতে হবে। তাহলে স্বাস্থ্য শুধু দুর্বলতা বা হচ্ছে রোগের অনুপস্থিতিকেই বোঝায় না। স্বাস্থ্য বলতে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সব দিক থেকে তোমাকে ফিট হতে হবে। সুমি আক্তার কমেন্ট করছো, থ্যাংক ইউ তোমাকে, পটুয়াখালী থেকে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমাদের যে দুইটা কিডনি আছে, কিডনির একক হচ্ছে নেফ্রন, ঠিক আছে? আমাদের দুইটা কিডনিতে, একটা করে কিডনিতে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তাহলে দুইটা কিডনিতে কতগুলো নেফ্রন থাকে? একটা কিডনিতে যদি 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, তাহলে মানব দেহে কতগুলো নেফ্রন থাকে? তাহলে 20 থেকে 24 লাখ, ঠিক আছে? তাহলে দেখো এই ডায়ালাইসিস ওয়ার্ডের কাজটা কি? যখন মানুষের কিডনি বিকল হয়ে যায়, ঠিকভাবে ফিল্ট্রেট করতে পারে না, তখন কৃত্রিমভাবে ফিল্ট্রেশনের ব্যবস্থা করা হয়। এই যে কৃত্রিমভাবে যে ফিল্ট্রেশন করা হয়,
সেটাই হচ্ছে ডায়ালাইসিস ইউনিট। এই ডায়ালাইসিস ইউনিটে তাহলে কি করা হয়, কিডনি পেশেন্টদের চিকিৎসা দেওয়া হয়। ডায়ালাইসিস ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, একটা প্রতিটা ওয়ার্ড সম্পর্কে যদি বলতে যাই তাহলে তোমার একটা করে ক্লাস লাগবে, কিন্তু আমি শুধু বেসিক ধারণাটা দিচ্ছি যে হচ্ছে ডায়ালাইসিস ইউনিটে কাদের নিয়ে কাজ করা হয়। এরপর দেখো চক্ষু ওয়ার্ড বা অপথ্যালমোলজি, ঠিক আছে, চক্ষু ওয়ার্ড বা অপথ্যালমোলজি। কারো চোখের সমস্যা যদি থাকে তাহলে তাকে কোন ওয়ার্ডে রেফার করা উচিত? চোখের সমস্যার জন্য অপথ্যালমোলজি বা চক্ষু ওয়ার্ডে রেফার করা উচিত। সাধারণত চোখের রোগ বা সমস্যার সমাধান করা হয়, যেমন হচ্ছে মায়োপিয়া মানে কি, দূরদৃষ্টি, মানে দূরে দেখতে সমস্যা হয়। এরপর হচ্ছে গ্লুকোমা, ক্যাটারাক্ট বা ছানি পড়া, এই ধরনের যত ডিজিজ আছে এগুলোর জন্য কি করা হয়, চক্ষু ওয়ার্ড বা অপথ্যালমোলজিতে রেফার করা হয়। তাহলে অপথ্যালমোলজি কাজটা কি? মায়োপিয়া, দূরদৃষ্টি, গ্লুকোমা, ক্যাটারাক্ট, এই যে তোমরা যারা চশমা ব্যবহার করো তাহলে তাদের সমস্যার জন্য কই যাবা? অপথ্যালমোলজি বা চক্ষু ওয়ার্ডে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ইএনটি। ইএনটি মানে কি? ইএনটি ইএনটি হচ্ছে নাক কান গলার যত সমস্যা আছে। ইএনটি হচ্ছে নাক কান গলা সম্পর্কিত যত সমস্যা আছে সব হচ্ছে ইএনটি তে ট্রিটমেন্ট করা হয়। এই যে তোমরা টনসিলাইটিসের নাম শুনছো, টনসিলাইটিস, টনসিলের প্রদাহ, টনসিলের প্রদাহকে কি বলে? টনসিলের প্রদাহকে টনসিলাইটিস বলে। জি, ইয়ার নোজ এন্ড টনসিল না, টনসিল না, থ্রোট, ঠিক আছে। নাক কান গলা, নাক কান গলা চিকিৎসা কোথায় করা হয়? এই ইএনটি ডিপার্টমেন্টে করা হয়। টনসিলের প্রদাহ হলে সাধারণত এই ইএনটি ওয়ার্ডে চিকিৎসা নেওয়া হয়, ঠিক আছে। এরপরে দেখো সোর থ্রোট, মুখে ঘা হওয়া, তারপরে হচ্ছে আহ নাক দিয়ে ব্লিডিং হওয়া, তাহলে এই ধরনের যত সমস্যা আছে এগুলোর জন্য কি ইএনটি ওয়ার্ডে যাইতে হবে, ঠিক আছে। আইটিস মানে প্রদাহ, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সুমি আক্তার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে, আজকে আলোচনা করব ইনশাল্লাহ। ও, আপাতত তোমরা হচ্ছে ওয়ার্ডগুলো সম্পর্কে জানো, এরপরে যখন টার্মিনোলজিতে যাব তখন হচ্ছে আইটিস মানে প্রদাহ, তারপরে হচ্ছে সিস মানে কোনো কিছু গঠিত হয়, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এরপরে ইএনটি ওয়ার্ডের পরে আমাদের আছে পোস্ট অপারেটিভ ওয়ার্ড। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কাজ কি? পোস্ট অপারেটিভ হচ্ছে অস্ত্রোপচারের পর রোগীকে পর্যবেক্ষণ, এটা সম্পর্কে আমরা আগেই বিস্তারিত আলোচনা করছি যে পোস্ট অপারেটিভ, পোস্ট মানে কি পরে, অপারেটিভ মানে অপারেশন, তাহলে অপারেশনের পরে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কাজ, ঠিক আছে। এরপরে হাসপাতাল ডায়াগনস্টিক বিভাগ। ডায়াগনস্টিক বিভাগে কি করা হয়? রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন টেস্ট, যেমন হচ্ছে প্যাথোলজি, ইমেজিং, এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান। এই যে এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, এই যে এগুলো যে ডিপার্টমেন্টে করা হয় সেই ডিপার্টমেন্টকে বলা হচ্ছে হাসপাতালের ডায়াগনস্টিক বিভাগ, ঠিক আছে। বুঝতেছো তোমরা? তাহলে এই যে এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান এগুলো তো সবখানে হবে না, এর জন্য একটা নির্ধারিত ওয়ার্ড আছে, সেটা কি হচ্ছে? ডায়াগনস্টিক ওয়ার্ড। এরপরে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি ওয়ার্ড রোগীদের শারীরিক পুনর্বাসনের জন্য। এখন আমরা একটু আগে আলোচনা করছি যে হচ্ছে অবশ হয়ে যাওয়া, ঠিক আছে, অবশ হয়ে যাওয়া, এক সাইডে অবশ হয়ে যাওয়া, বা হচ্ছে উভয় পাশ অবশ হয়ে যাওয়া, বা হচ্ছে দুই হাত দুই পা অবশ হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, এটা এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত ফিজিওথেরাপি দেওয়া হয়, ফিজিওথেরাপি দেওয়া হয়। বা হচ্ছে সেরিব্রাল পালসি, একটু আগে যে বললাম, মানে হচ্ছে মুখ বেঁকে যাওয়া, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কি দেওয়া হয়? ফিজিওথেরাপি দেওয়া হয়। প্যারালাইসিস হলে ফিজিওথেরাপি দেওয়া হয়, হাবিবা, হ্যাঁ, গুড। তাহলে দেখো ফিজিওথেরাপি ওয়ার্ডের কাজটা দেখছো তোমরা? ফিজিওথেরাপি ওয়ার্ডের কাজটা হচ্ছে সাধারণত প্যারালাইসিস পেশেন্টদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। বা হচ্ছে তোমরা দেখে থাকবা ফুটবল বা ক্রিকেট খেলায় কোনো একটা খেলোয়াড়ের যখন হচ্ছে পায়ে আঘাত লাগে, মাসেলে টান খায়, তখন কিন্তু তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়। ফিজিওথেরাপির কিন্তু মানে অনেক ডিমান্ড। ভাই কারেন্টের শক কখন দেয়া হয়? এইটা ভাইয়া সিসিইউ তে দেয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম। তাহলে দেখো ফিজিওথেরাপি ওয়ার্ডে সাধারণত খেলোয়াড়রা যখন হচ্ছে মাসেলে টান খায় তখন কি দেওয়া হয়? তখন কিন্তু তাদের এই ফিজিওথেরাপি দেওয়া হয়। ফিজিওথেরাপি বাংলাদেশ বা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে খুবই কিন্তু একটা মানে ভালো ডিমান্ড আছে ফিজিওথেরাপির, ঠিক আছে। এরপরে দেখো ইনফেকশন কন্ট্রোল ওয়ার্ড, ইনফেকশন ডিজিজ ইউনিট। তাহলে এখানে সংক্রমণজনিত রোগ, যেমন হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস মানে কি বলো তো? টিউবারকুলোসিস মানে কি? টিউবারকুলোসিস মানে কি? কমেন্ট করো। টিউবারকুলোসিস মানে কি? যক্ষা। টিউবারকুলোসিস মানে যক্ষা, যেটাকে আমরা টিবি বলি, ঠিক আছে, টিউবারকুলোসিস। এখন বলো টিউবারকুলোসিসের যে জীবাণুটা আছে এই জীবাণুটার নাম কি? টিউবারকুলোসিস যক্ষা যে জীবাণুর কারণে হয় এই জীবাণুটার নাম কি?
কমেন্ট করো। যক্ষা যে জীবাণুর কারণে হয় এই জীবাণুটার নাম কি? হ্যাঁ, ব্যাকটেরিয়ার কারণে হয়, ব্যাকটেরিয়াটার নাম কি? যক্ষা যে জীবাণুর কারণে হয় ব্যাকটেরিয়াটার নাম কি? তাহলে যক্ষা জীবাণুর নামটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কারণে যক্ষা হয়। তাহলে ইনফেকশন কন্ট্রোল, এই যে যক্ষা রোগীদের কিন্তু হচ্ছে আইসোলেশনে রাখা হয়। তোমরা হচ্ছে করোনার সময় আইসোলেশন ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত হয়েছে। আইসোলেশন ওয়ার্ড মানে কি? মানে একটা রোগীকে আলাদা করে রাখা, ঠিক আছে? আইসোলেশন ওয়ার্ড মানে একটা রোগীকে আলাদা করে রাখা। যেহেতু এটা হচ্ছে আহ মানে বায়ুবাহিত রোগ, যক্ষা একটা বায়ুবাহিত রোগ এবং হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুর কারণে হয়ে থাকে, তাহলে এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের হাত থেকে অন্য পেশেন্টদের রাখা মানে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে তাকে আইসোলেশনে রাখা হয়। আইসোলেশনে রাখা মানে কি? মানে আলাদা করে রাখা। এরপরে দেখো, ডেঙ্গু, ম্যালেরিয়া, প্যান্ডেমিক ভাইরাস, হেপাটাইটিস, এইচআইভি, এইডস, ইনফ্লুয়েঞ্জা, সেপসিস এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে তাহলে কোন ওয়ার্ডে রাখা হয়? আলাদা ওয়ার্ডে রাখা হয়, সেটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এখানে কি ধরনের চিকিৎসা দেওয়া হয়? সংক্রামক রোগীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। তাহলে যক্ষা রোগের জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এরপরে যে ওয়ার্ডটা আমাদের আছে সেটা হচ্ছে ডে কেয়ার ইউনিট। ডে কেয়ার ইউনিট মানে কি? ডে কেয়ার ইউনিট মানে হচ্ছে এখানে শুধু দিনের বেলা চিকিৎসা সেবা দেওয়া হয়। দিনের বেলা বলতে এখানে হচ্ছে আউটডোর যে সেবাটা দেওয়া হয়, আউটডোর সেবাটা সাধারণত সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত দেওয়া হয়। সাধারণত ক্যান্সার রোগীদের ক্ষেত্রে যে কেমোথেরাপি দেওয়া হয়, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া হয়, এটা হচ্ছে এই ডে কেয়ার ইউনিটে দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়, ঠিক আছে? এরপরে কার্ডিওলজি, কার্ডিওলজি ডিপার্টমেন্টে কি ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় দেখো। হৃদরোগ, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন যেটা, ঠিক আছে? এরপরে আর্মেনিয়া বা হার্টের রিদম সমস্যা, কনজেস্টিভ হার্ট ফেইলিওর, এই ধরনের হার্টের যত ধরনের রোগ আছে, হার্টের যত ধরনের রোগ আছে সব ধরনের রোগের জন্য কোন ডিপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয়? কার্ডিওলজি ডিপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয়, ঠিক আছে? তাহলে কার্ডিওলজি ডিপার্টমেন্টের কাজগুলো কি? কার্ডিওলজি ডিপার্টমেন্টের কাজ কি? হ্যাঁ, কার্ডিও মানে হার্টের সাথে রিলেটেড, ঠিক আছে? তাহলে কার্ডিওলজি ডিপার্টমেন্টের কাজটা হচ্ছে হার্টের অস্ত্রোপচার, তারপরে হচ্ছে স্টেন্টিং, বাইপাস সার্জারি, তারপরে হচ্ছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, তারপর হচ্ছে কার্ডিয়াক মনিটরিং। তাহলে এই যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের সাথে হার্টের রিং পরানো বা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, নাম শুনছো না তোমরা? সবগুলো হচ্ছে এই কার্ডিওলজি ডিপার্টমেন্টে করা হয়, ঠিক আছে? তাহলে কার্ডিওলজি ডিপার্টমেন্টে কি ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়? হার্ট রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবগুলোই কার্ডিওলজি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়, ঠিক আছে? এরপরে দেখো নেফ্রোলজি। এর আগে আমরা ডায়ালাইসিস দেখছি, এখন আমরা দেখব নেফ্রোলজি। নেফ্রোলজি আলাদা করে দেওয়ার কারণ কি আসলে? দেখো নেফ্রোলজি কি? কিডনি সম্পর্কিত রোগ, যেমন হচ্ছে কিডনি ফেইলর, গোলোমেরুলোনেফ্রাইটিস, কিডনিতে পাথর হওয়া, তারপর হচ্ছে ডায়ালাইসিস করা, এগুলো সাধারণত এই নেফ্রোলজি ডিপার্টমেন্টের আওতাভুক্ত। তাহলে নেফ্রোলজি কি সংক্রান্ত? কিডনি সংক্রান্ত। হ্যাঁ হাবিবা, অনেক ভালো কমেন্ট করতেছো। তাহলে নেফ্রোলজি হচ্ছে কিডনি সংক্রান্ত। চিকিৎসা কি ধরনের দেওয়া হয়? যেমন হচ্ছে ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট, তারপর হচ্ছে চিকিৎসা, ঔষধ, কিডনি সম্পর্কিত বিশেষ পরীক্ষা। তোমরা একটু কমেন্ট করে জানাও, একজন চিকিৎসক আছে যিনি হচ্ছে নিজের টাকা খরচ করে এ পর্যন্ত অনেকগুলো কিডনি ট্রান্সপ্লান্ট করছেন, এনার নামটা কি? একজন চিকিৎসক আছেন বাংলাদেশে, তিনি একমাত্র যে হচ্ছে নিজে টাকা খরচ করে এই যে কিডনি ট্রান্সপ্লান্ট প্রকল্পটা চালু করছে, ঠিক আছে? এরপরে দেখো নিউরো সার্জারি, মস্তিষ্ক এবং স্নায়ুর যে সার্জারি। সার্জারি মানে কি? সার্জারি মানে তো অপারেশন করা। এখন মস্তিষ্ক সংক্রান্ত যত ধরনের অপারেশন হয়, ঠিক আছে? মনে করো মস্তিষ্কে টিউমার হওয়া, এই ধরনের কাজগুলো তাহলে নিউরো সার্জারি কিসের সাথে সম্পৃক্ত? মস্তিষ্ক এবং স্নায়ুর সাথে সম্পৃক্ত। এরপরে দেখো কার্ডিও থোরাসিক সার্জারি। কার্ডিও থোরাসিক সার্জারি এই যে হার্ট বা হচ্ছে ফুসফুস এদের সাথে সম্পৃক্ত যে ডিজিজ গুলো আছে এগুলো হচ্ছে কার্ডিও থোরাসিক। কার্ডিও থোরাসিক সার্জারি ওয়ার্ডে এগুলো করা হয়। অনেক সময় বলে না যে হচ্ছে ফুসফুসে পানি জমছে, তাই না? ফুসফুসে পানি জমে, এ ধরনের কথা শুনছো?
ফুসফুসে পানি জমা, তাহলে এই যে কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টে এ ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে আসো গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ড। গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ডে কি করা হয়? দেখো, হজম সম্পর্কিত রোগ, যেমন হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আলসার সম্পর্কে ধারণা আছে তোমাদের? আলসারের নাম শুনছো? এরপরে হচ্ছে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, তারপর হচ্ছে বাউল সিনড্রোম, ইরিটেবল বাউল সিনড্রোম, তারপর হচ্ছে হেপাটাইটিস, গ্যাস্ট্রো এসোগিয়াল এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ঠিক আছে, তাহলে এই যে গ্যাস্ট্রিক আলসার, তারপরে হচ্ছে লিভার সিরোসিস, তারপর ইরিটেবল বাউল সিনড্রোম, হেপাটাইটিস, এই ধরনের যত ডিজিজ আছে সবগুলো ডিজিজ নিয়ে কোথায় আলোচনা করা হয়? গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ডে। তাহলে তুমি এই যে যাদের হজমের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার আছে বা হচ্ছে লিভার সিরোসিস আছে, এ ধরনের পেশেন্টকে তুমি কোথায় রেফার করবা? এ ধরনের পেশেন্টকে তুমি রেফার করবা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ডে। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজি কিসের সাথে সম্পৃক্ত? গ্যাস্ট্রোএন্টারোলজি বদহজম বা হচ্ছে হেপাটাইটিস, লিভার সিরোসিস, ইরিটেবল বাউল সিনড্রোম এগুলোর সাথে সম্পৃক্ত। ঠিক আছে, বুঝতেছো তোমরা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, এ পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার। এরপরে দেখো ল্যাবরেটরিও ইমেজিং। ল্যাবরেটরিও ইমেজিং এ কি করা হয়? এখানে রক্ত, মূত্র, অন্যান্য পরীক্ষা, যেমন হচ্ছে রেডিওলজি পরীক্ষা যেগুলো আছে, এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো করা হয়। তাহলে ল্যাবরেটরি এবং হচ্ছে ইমেজিং ওয়ার্ডের কাজ কি? রক্ত, মূত্র এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এগুলো কোথায় করা হয়? ল্যাবরেটরি এবং ইমেজিং ওয়ার্ড বা হচ্ছে প্যাথোলজি যে ওয়ার্ডটা আছে এখানে করা হয়। ঠিক আছে, কামরুল হাসান বিনামূল্যে কিডনি অপারেশন করছেন, হ্যাঁ, সুরাইয়া আক্তার। ঠিক আছে, কামরুল ইসলাম না কামরুল হাসান, যাই হোক কামরুল, এটা ঠিক আছে, অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ফার্মেসি। ফার্মেসি সম্পর্কে তো তোমরা সবাই জানো, ফার্মেসিতে কি করা হয়? মেডিসিন সরবরাহ করা হয়। ঠিক আছে, তাহলে ঔষধ সরবরাহ, রোগীদের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টের কাজ। এরপরে প্রশাসনিক বিভাগ। এই যে এত বড় একটা হাসপাতাল, এখন হচ্ছে হাসপাতালে তো পরিচালনা করার জন্য অবশ্যই একটা ডিপার্টমেন্ট থাকা দরকার। তো এই হাসপাতাল পরিচালনা করার জন্য যে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। তাহলে এখানে হাসপাতালে ব্যবস্থাপনা পারছো? তাহলে হাসপাতালের প্রশাসনিক কাজ কোথা থেকে পরিচালনা করা হয়? এই প্রশাসনিক বিভাগ বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ড থেকে। এরপর আছে পেলিয়েটিভ কেয়ার ওয়ার্ড। পেলিয়েটিভ কেয়ার ওয়ার্ড হচ্ছে অবশেষী পর্যায়ের রোগ, যেমন ক্যান্সার, দীর্ঘস্থায়ী রোগ, মানসিক রোগ। এই যে পেলিয়েটিভ ওয়ার্ডে যে ধরনের পেশেন্ট গুলো থাকে, মনে করো এই পেশেন্ট গুলো আর কোনোভাবে বাঁচানো সম্ভব না, পেলিয়েটিভ ওয়ার্ডে তাদেরকেই রাখা হয় যাদেরকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব না। তোমরা জানো হচ্ছে ক্যান্সারের মেডিসিন এখনো ওইভাবে আবিষ্কার হয় নাই, মানে যাদের ক্যান্সার হয় তাদের মৃত্যু সম্ভাবনা বলা যায় 100%। ঠিক আছে, তো হচ্ছে যারা, মানে আমরা জানতেছি যে তারা কিছুদিন পরেই মারা যাবে, তো তাদের জন্য স্পেশালাইজড সেবা দেওয়া হয়। মৃত্যুর সময় তাদের পাশে কেউ আছে, এইটা তাদেরকে মানে তাকে ফিল করানোর জন্য যে সে একা নয়, তাই সে একা নয়, তাকে ফিল করানো যে তার পাশে অনেকেই আছে, তখন তাকে এই পেলিয়েটিভ ওয়ার্ডে রাখা হয়। সাধারণত তোমরা দেখে থাকবা পেলিয়েটিভ ওয়ার্ডে রোগীদের হাতের সাথে কোনো ধরনের হচ্ছে পুতুল বা এরকম হচ্ছে কৃত্রিম হাত তাদের হাতে রাখা হয়, যে মানে তার হাতটা কেউ ধরে আছে, তাকে সঙ্গ দিচ্ছে। এ ধরনের কি তোমরা দেখছো? কখনো দেখছো হাতে এ ধরনের হচ্ছে কৃত্রিম হাত লাগানো থাকে? বা হচ্ছে সব সময় তো হচ্ছে নার্স তার পাশে থাকা সম্ভব না, বা হচ্ছে পরিবারের লোকজনও থাকা সম্ভব না। তোমরা একটু সার্চ দিয়ে দেখবা যে পেলিয়েটিভ ওয়ার্ডে কাজটা কি আসলে। আচ্ছা, তাইফা জাহান দেখছো? তো পেলেটিভ ওয়ার্ডে তারা হচ্ছে, আমরা জানি তারা আর বাঁচবে না, তো শেষ মুহূর্তে তাকে সঙ্গ দেয়া যে তো আমরা আপনার পাশে আছি। দেখো একটা মানুষ কি চায় আসলে, একটা মানুষ শেষ বিদায় বেলায় একটু সঙ্গ চায়। ঠিক আছে, শেষ বিদায় বেলায় একটু সঙ্গ চায়, এই সঙ্গটাই এই পেলেটিভ কেয়ার ওয়ার্ডে দেওয়া হয়। ঠিক আছে, একজন মানুষ তার সন্তান, স্ত্রী, পরিবারের সকলের জন্য সারা জীবন পরিশ্রম করছে, কিন্তু শেষ বেলায় বিদায় বেলায় তার পাশে কেউ নাই, এটা তখন সে কি ফিল করে আসলে? তাকে এমন যেন খারাপ ফিল না হয়, তার জন্য এই পিলিয়েটিভ কেয়ার ওয়ার্ডে তাকে রাখা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো গাইনোকোলজি ওয়ার্ড। গাইনোকোলজি ওয়ার্ডে কি কাজ? দেখো, মহিলাদের প্রজনন সংক্রান্ত, যেমন হচ্ছে মাসিক সমস্যা, তারপর হচ্ছে জরায়ু, ডিম্বাশয় ক্যান্সার, তারপরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারপর হচ্ছে এন্ডোমেট্রিওসিস, গর্ভাবস্থা সংক্রান্ত সমস্যা, মেনোপজ। তাহলে গাইনোকোলজি ওয়ার্ডে সাধারণত মহিলাদের যে রোগগুলো হয়, যেমন হচ্ছে মাসিক,
তারপর হচ্ছে জরায়ু ডিম্বাশয় ক্যান্সার, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারপর হচ্ছে এন্ডোমেট্রিওসিস, তারপরে গর্ভাবস্থা সংক্রান্ত সমস্যা, মেনোপজ হওয়া, এগুলো সাধারণত গাইনোকোলজি ওয়ার্ডে দেখা হয়। তাহলে এখানে হচ্ছে অস্ত্রোপচার, যেমন হচ্ছে হিস্টেরেক্টমি, তারপর হচ্ছে মেডিকেশন, হরমোন থেরাপি, গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, ল্যাপারোস্কোপি, এগুলো করা হয়। ঠিক আছে, তাহলে গাইনোকোলজি ওয়ার্ডের কাজ কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসি অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া কি আসলে? যে কোনো ধরনের অপারেশন করার আগে অবশ্যই কি করা হয়, তাকে অজ্ঞান করে রাখা হয়। ঠিক আছে, এই অজ্ঞান করার কাজটাই হচ্ছে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট। ঠিক আছে, অপারেশনের আগে যে অবশ করা হয়, ঠিক আছে, হ্যাঁ, অবশ সংক্রান্ত অ্যানাস্থেসিয়া। তাহলে অ্যানাস্থেসিয়ার কাজ হচ্ছে মূলত শল্য চিকিৎসার জন্য রোগীকে অজ্ঞান করা বা ব্যথাহীন করে রাখার জন্য এটা দেয়া হয়। ঠিক আছে, এরপরে ডার্মাটোলজি। ডার্মাটোলজি আমরা হচ্ছে প্রথম ক্লাসে টার্মিনোলজিতে শিখছিলাম যে স্কিন সংক্রান্ত যত সমস্যা, সেটা হচ্ছে ত্বক সংক্রান্ত যত সমস্যা আছে, এটাই হচ্ছে ডার্মাটোলজি ডিপার্টমেন্টের কাজ। তাহলে কি কি কাজ দেখি। ত্বকের রোগ, যেমন হচ্ছে চুল, নখ, তারপরে হচ্ছে শ্বেতচর্ম রোগের চিকিৎসা প্রদান করা হয়। রোগসমূহ যেমন হচ্ছে একজিমা, রিংওয়ার্ম, সোরিয়াসিস, পিম্পল বা অ্যাকনি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ডার্মাটোলজি ডিপার্টমেন্টের কাজ ডার্মাটোলজি ওয়ার্ডে। তাহলে এগুলো সম্পর্কে চিকিৎসা দেয়া হয়। আচ্ছা, এ পর্যন্ত কোন ডিপার্টমেন্টের কাজ কি, কোন ডিপার্টমেন্টের কাজ কি, এগুলো ক্লিয়ার তোমাদের? বলো ক্লিয়ার কিনা, কোন ডিপার্টমেন্টের কাজ কি? ক্লিয়ার? আজকের পর থেকে তোমার আশেপাশে যত ধরনের পেশেন্ট আছে তাকে রেফার করতে পারবা না যে হচ্ছে আপনি এখানে যান, এই ডাক্তারের কাছে যান, তাহলে আপনি সেবা পাবেন। ঠিক আছে, দেখো, ডাক্তার তো মানে এমবিবিএস তো সবাই যারা হচ্ছে ডাক্তার হয় তারা তো সবাই এমবিবিএস, কিন্তু এমবিবিএস এর পরে তাদের হচ্ছে স্পেশালাইজড যে ডিগ্রিটা নেওয়া হয়, কেউ হচ্ছে চোখ নিয়ে কাজ করে, কেউ হচ্ছে হার্ট নিয়ে কাজ করে, ঠিক আছে, কেউ ত্বক নিয়ে কাজ করে। তো এগুলো হচ্ছে কোন ওয়ার্ডের কি কাজ, কোন ধরনের রুগীকে তুমি কোথায় রেফার করবা, এগুলো আমরা শিখে গেলাম। ক্লিয়ার সবার? আচ্ছা, থ্যাংক ইউ। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখি পরবর্তী স্লাইডে কি অপেক্ষা করছে আমাদের জন্য। ইনশাআল্লাহ রেফার করতে পারবো, শামিন। আচ্ছা, থ্যাংক ইউ। যদি এই ক্লাস থেকে কিছু শিখতে পারো, এটাই আমার সার্থকতা। ঠিক আছে, যে তোমরা কিছু শিখতে পারছো। আর অবশ্যই কিন্তু নোট জমা দিতে হবে। আমাদের যে বিব্রেনারের ফেসবুক গ্রুপটা আছে, এখানে কিন্তু নোট সাবমিট করতে হবে। নোট সাবমিট করলে তোমরা হচ্ছে অবশ্যই পুরস্কার পাবা কিন্তু। ঠিক আছে, অবশ্যই সবাই নোট সাবমিট করবা। এরপর দেখো, এবার আমরা কিছু টার্মিনোলজি শিখব। এই টার্মিনোলজি দিয়ে কিছু রোগের নাম জানবো আমরা, যে আসলে ছোট্ট একটা ওয়ার্ড থেকে মানে ওয়ার্ডটা দেখলে বুঝতে পারবো যে আসলে এটা কোন রোগের জন্য বা কি বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো কিছু রোগের নাম। শুরুতে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে লেনকোডার্মা। লেনকোডার্মা হচ্ছে ডিফেক্টিভ স্কিন পিগমেন্টেশন। এটা হচ্ছে স্কিন সংক্রান্ত যে রোগগুলো হয়, এটাকে ডাক্তাররা কি বলবে, যে লেনকোডার্মা প্রবলেম। ঠিক আছে, তাহলে লেনকোডার্মা মানে কি, লেনকোডার্মা কিসের সাথে সম্পৃক্ত? লেনকোডার্মা হচ্ছে ডিফেক্টিভ স্কিন পিগমেন্টেশন। ঠিক আছে, এরপরে অ্যানিমিয়া। অ্যানিমিয়া সম্পর্কে তোমরা সবাই জানো, অ্যানিমিয়া মানে কি, রক্ত শূন্যতা। তাহলে ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন ইন দা ব্লাড, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকা, এটাকে কি বলে, অ্যানিমিয়া বলা হয়। ঠিক আছে, সবাই কমেন্ট করো লেনকোডার্মা মানে কি। লেনকোডার্মা কিসের সাথে সম্পৃক্ত? স্কিনের সাথে সম্পৃক্ত। অ্যানিমিয়া কিসের সাথে সম্পৃক্ত? ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন বা ব্লাডের সাথে সম্পর্কিত, রক্ত শূন্যতা। সবাই কমেন্ট করো লেনকোডার্মা মানে কি, ডিফেক্টিভ স্কিন পিগমেন্টেশন। অ্যানিমিয়া মানে কি? অ্যানিমিয়া মানে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন ইন দা ব্লাড, রক্ত শূন্যতা। ঠিক আছে, অ্যানিমিয়া হচ্ছে ব্লাড রিলেটেড, আর লেনকোডার্মা হচ্ছে স্কিন রিলেটেড। সবাই কমেন্ট করো, এগুলো এখন কমেন্ট করবা, এরপরে নোট করবা, তারপরে একবার পিডিএফটা পড়বা, দেখবে তোমার পড়া হয়ে গেছে। তোমরা যদি এখন এটা আয়ত্ত করতে পারো, তাহলে দেখবা একটা সময় পর তোমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে, আরে আমি তো অনেক কিছু জানি। ঠিক আছে, সো সবাই কমেন্ট করে জানাও রেনকোডার্মা হচ্ছে স্কিন রিলেটেড। গুড। এরপরে গ্যাস্ট্রালজিয়া। গ্যাস্ট্রালজিয়া হচ্ছে পেইন ইন দা স্টোমাক। স্টোমাকে যে পেইন হয়, পাকস্থলীতে যে পেইন হয়, এটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রালজিয়া। তাহলে গ্যাস্ট্রালজিয়া কিসের সাথে রিলেটেড? গ্যাস্ট্রালজিয়া মানে কি? গ্যাস্ট্রালজিয়া মানে হচ্ছে পেইন ইন দা স্টোমাক। পেইন ইন দা স্টোমাককে কি বলে? গ্যাস্ট্রালজিয়া বলে। এরপরে দেখো, এরপরে হচ্ছে
সেফালেজিয়া, সেফালেজিয়া মানে কি? সেফালেজিয়া হচ্ছে ইজ এ সিম্পটম দ্যাট রিফার্স এনি টাইপ অফ পেইন লোকেটেড ইন দ্য হেড। মাথায় কোনো অংশে ব্যথা হলে, মাথার কোনো অংশে ব্যথা হলে সেটাকে আমরা বলতেছি সেফালেজিয়া। ঠিক আছে, সেফালেজিয়া। ঠিক আছে, তাহলে মাথার কোনো অংশে ব্যথা হলে এটাকে আমরা বলতেছি কি? সেফালেজিয়া। এরপরে হচ্ছে কোলেলিথিয়াসিস। কোলেলিথিয়াসিস, কোলেলিথিয়াসিস মানে কি? স্টোন ইন দ্য গল ব্লাডার। কোলেলিথিয়াসিস মানে কি? স্টোন ইন দ্য গল ব্লাডার। গল ব্লাডারে বা পিত্তথলিতে পাথর তৈরি হওয়াকে কোলেলিথিয়াসিস বলে। এই যে দেখো এখানে যে সিস আছে, সিস মানে মেডিকেলের ভাষায় এটা মনে রাখো, সিস মানে কোনো কিছু তৈরি হওয়া। ঠিক আছে, সিস মানে কোনো কিছু তৈরি হওয়া। তাহলে কোলেলিথিয়াসিস মানে হচ্ছে মানে গল ব্লাডারে পাথর তৈরি হওয়াকে কি বলা হয়? কোলেলিথিয়াসিস বলা হয়। ঠিক আছে, কোলেলিথিয়াসিস মানে স্টোন ইন দা গল ব্লাডার, সিস মানে কোনো কিছু তৈরি হওয়া। এরপরে যেটা আছে আইটিস। সবাই মাথায় রাখো, আইটিস মানে হচ্ছে প্রদাহ। কোনো ওয়ার্ডের শেষে যদি আইটিআইএস আইটিস সংযুক্ত থাকে তাহলে মানে ওখানে প্রদাহ হবে। কোনো কিছু প্রদাহ বলতে সেখানে আইটিস থাকে শেষে। আর হচ্ছে কোনো কিছু তৈরি হওয়া মানে সেটা শেষে কি থাকবে? সিস থাকবে। কোনো কিছু তৈরি হওয়া তার শেষে কি থাকবে? সিস। সিস মানে কোনো কিছু তৈরি হওয়া, আর আইটিস মানে প্রদাহ। তাহলে দেখো কোলেলিথিয়াসিস মানে পাথর তৈরি হওয়া। ঠিক আছে, তারপর আইটিস মানে কি? প্রদাহ। এখন হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস আমরা কিসের সাথে সম্পর্কিত বলছিলাম? হাড় সম্পর্কিত। তাহলে দেখি, সোলিং অ্যান্ড টেন্ডারনেস অফ ওয়ান অর মোর জয়েন্ট। তাহলে জয়েন্টে ফুলে যাওয়া বা হচ্ছে টেন্ডারনেস থাকাকে আর্থ্রাইটিস বলতেছি। আর হচ্ছে আইটিস মানে কি? প্রদাহ। এরপর দেখো ওটালজিয়া মানে কি? ইয়ার পেইন। তাহলে কানে যে প্রদাহ হয় এটাকে কি বলে? ওটালজিয়া বলে। এরপর হচ্ছে এন্টেরাইটিস। এন্টেরাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। সবাই কমেন্ট করো। তাহলে এন্টেরাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। এরপরে যেটা আছে আমাদের গ্লোসাইটিস। গ্লোসাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য টাং। জিহ্বায় যে প্রদাহ হয় সেটা হচ্ছে গ্লোসাইটিস। তাহলে আইটিস মানে কি আমাদের? আইটিস মানে প্রদাহ। তার মানে জিহ্বায় যে প্রদাহটা হয় এটাকে আমরা বলতেছি গ্লোসাইটিস। এখন একটু আগে একজন বললা যে মাইগ্রেনের ব্যথা হলে যদি জিহ্বায় মরিচ দেওয়া হয় তাহলে হচ্ছে মাইগ্রেনের ব্যথা দূর হয়ে যায়। দেখো এই যে জিহ্বায় যে কোনো ধরনের যে প্রদাহ হয় এটাকে কি বলা হয়? গ্লোসাইটিস বলা হয়। এরপরে দেখো টমি, TOMY। টমি মানে হচ্ছে কেটে ফেলা। টমি মানে কি? টমি মানে হচ্ছে কেটে ফেলা। তাহলে দেখো সিস মানে কোনো কিছু তৈরি হওয়া। সিস মানে কি? কোনো কিছু তৈরি হওয়া। এরপরে আইটিস মানে কি? আইটিস মানে প্রদাহ। এরপরে টমি মানে কি? কোনো কিছু কেটে ফেলা। টমি মানে কি? টমি মানে কোনো কিছু কেটে ফেলা। তাহলে দেখো টমি মানে কি? টমি মানে কোনো কিছু কেটে ফেলা। এরপরে আইটিস মানে কি? আইটিস মানে হচ্ছে প্রদাহ। এবং সিস মানে কি? সিস মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে যদি কোনো ওয়ার্ডের শেষে সিস থাকে তার মানে ওখানে কিছু তৈরি হবে, এবং কোনো ওয়ার্ডের শেষে যদি আইটিস থাকে তার মানে ওখানে প্রদাহ বা ইনফ্লামেশন হবে। এবং কোনো ওয়ার্ডের শেষে যদি হচ্ছে টমি থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি টমি থাকে তাহলে সেখান থেকে কিছু কেটে ফেলা হবে। তাহলে এই ছোট ছোট ওয়ার্ডগুলো বা টার্মগুলো মনে রাখো। আইটিস মানে প্রদাহ, টমি মানে কেটে ফেলা, এবং সিস মানে তৈরি হওয়া। তাহলে এখানে যেটা আছে, তাহলে এটা হচ্ছে নেফ্রেক্টমি। তাহলে নেফ্রেক্টমি মানে কি? রিমুভাল অফ এ কিডনি। ঠিক আছে, কিডনি অপসারণ করাকে কি বলে? নেফ্রেক্টমি বলা হয়। ঠিক আছে, তোমরা কি বুঝতেছো? তাহলে টমি মানে কি? কেটে ফেলা। আইটিস মানে কি? প্রদাহ। এবং সিস মানে কি? সিস মানে তৈরি হওয়া। ঠিক আছে, তাহলে সিস মানে তৈরি হওয়া, আইটিস মানে প্রদাহ, এবং টমি মানে কেটে ফেলা। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করো এ পর্যন্ত ক্লিয়ার কিনা। তাইলে সিস মানে কি? সিস মানে তৈরি হওয়া। আইটিস মানে কি? আইটিস মানে প্রদাহ। এবং টমি মানে কি? টমি মানে কেটে ফেলা। আজকের পর থেকে এটা মাথায় সেট করে নাও। টমি মানে কেটে ফেলা, আইটিস মানে প্রদাহ, এবং সিস মানে তৈরি হওয়া। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো কলপিটিস। কলপিটিস মানে কি? ইনফ্লামেশন অফ দা ভ্যাজাইনা। ভ্যাজাইনার যে ইনফ্লামেশন আছে সেটাকে আমরা বলতেছি কলপিটিস। ঠিক আছে,
তাহলে আইটিস মানে কি প্রদাহ, তাহলে ভ্যাজাইনার যে প্রদাহ আছে এটাকে আমরা বলতেছি কলপিটিস। এরপরে হচ্ছে অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে কি, তাহলে মেডিসিনস দ্যাট আর ইউজ টু রিলিভ পেইন, দে আর অলসো নোন অ্যাজ পেইন কিলার বা পেইন রিলিভার্স। পেইন কিলারের নাম শুনছো না? তো যে ধরনের মেডিসিন যেগুলো আছে, যে সব মেডিসিন দিয়ে পেইন রিলিভ হয়, এগুলোকে আমরা বলতেছি অ্যানালজেসিক, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্লেফারাইটিস। ব্লেফারাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য আইলিডস। আইলিডসে যে প্রদাহ হয়, এই যে দেখো এখানে কিন্তু আইটিস আছে, আইটিস মানে কি প্রদাহ, তাহলে ব্লেফারাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য আইলিডস। আইলিডস মানে কি ভুরু, তাহলে ভুরুতে যে প্রদাহ হয় সেটা হচ্ছে ব্লেফারাইটিস। এরপর আছে মায়ালজিয়া। মায়ালজিয়া মানে কি মাসেল পেইন। মায়ালজিয়া মানে কি মাসেল পেইন, সবাই কমেন্ট করো। মায়ালজিয়া মানে কি, মায়ালজিয়া মানে কি, মায়ালজিয়া মানে হচ্ছে মাসেল পেইন। মায়ালজিয়া মানে কি, মায়ালজিয়া মানে মাসেল পেইন। এরপরে আছে আমাদের পায়োডার্মা। পায়োডার্মা মানে কি, স্কিন ইনফেকশন উইথ পাস ফর্মেশন। এই যে দেখো পাস ফর্মেশন, স্কিনে ইনফেকশন হবে এবং সেখানে যদি পুজ জমে যায় বা পুজ তৈরি হয়, সেটা হচ্ছে স্কিন পায়োডার্মা। তাহলে পায়োডার্মা মানে কি, পায়োডার্মা মানে স্কিন ইনফেকশন উইথ পাস ফর্মেশন। স্কিনে ইনফেকশন থাকবে এবং সেখানে যদি পুজ জমে যায় তাহলে সেটাকে আমরা বলবো পায়োডার্মা। তাহলে পায়োডার্মা মানে কি, পায়োডার্মা মানে হচ্ছে স্কিন ইনফেকশন উইথ পাস ফর্মেশন। স্কিন ইনফেকশন থাকবে এবং তার সাথে যদি পুঁজ জমে যায় তাহলে এটাকে আমরা বলবো পায়োডার্মা, ঠিক আছে। তাহলে দেখো কলপিটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য ভ্যাজাইনা। অ্যানালজেসিক কি, এটা হচ্ছে পেইন কিলার বা পেইন রিলিভার। এরপর হচ্ছে ব্লেফারাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য আইলিডস। মায়ালজিয়া মানে হচ্ছে মাসেল পেইন। আর হচ্ছে পায়োডার্মা, স্কিন ইনফেকশন উইথ পাস ফর্মেশন। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার কিনা? পায়োডার্মা মিন্স স্কিন ইনফেকশন উইথ পাস ফর্মেশন, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। এবার আসো, এবার আসো যে হচ্ছে মেটাইটিস মানে ইনফ্লামেশন অফ দা ইউটেরাস। ইউটেরাসে যে ইনফ্লামেশন আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে মেটাইটিস। মেটাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দা ইউটেরাস। এরপরে আসো সিস্টাইটিস। এই দেখো আইটিস আছে কিন্তু সবগুলো শেষে। আইটিস মানে কি প্রদাহ। একটা ওয়ার্ড মনে রাখলেই তুমি বুঝতে পারবা যে কোনটার মানে কি। তাহলে তুমি দেখো এখানে আইটিস মানে কি প্রদাহ, তাহলে মেট্রাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা ইউটেরাস। সিস্টাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা ইউরিনারি ব্লাডার। তাহলে ইউরিনারি ব্লাডারের যে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলতেছি সিস্টাইটিস। তাহলে এটা ডাবল আসছে। এরপরে আর্থালজিয়া। আর্থালজিয়া মানে পেইন ইন এ জয়েন্ট। আর্থালজিয়া মানে কি, আর্থালজিয়া মানে হচ্ছে পেইন ইন এ জয়েন্ট। জয়েন্টে যদি ব্যথা হয়, জয়েন্টে যদি ব্যথা হয় সেটাকে কি বলা হচ্ছে আর্থালজিয়া। জয়েন্টে যদি ব্যথা হয় সেটাকে কি বলা হচ্ছে আর্থালজিয়া। এরপরে দেখো অস্টিওমেলাসিয়া। অস্টিওমেলাসিয়া মানে কি, সফটেনিং অফ বোনস থ্রু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম অর ভিটামিন ডি। তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে হাড়ে যে সমস্যাটা হয় সেটাকে আমরা বলতেছি অস্টিওমেলাসিয়া। তাহলে ভিটামিন ডি এবং হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত যে হাড়ের সমস্যাটা হয় সেটাকে আমরা বলতেছি অস্টিওমেলাসিয়া, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবা, আর আজকে অবশ্যই নোট সাবমিট করবা, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আমরা আলোচনা করতেছি, ওকে। আচ্ছা ক্লিয়ার সবার? এরপরে দেখো ইন্টারাইটিস। ইন্টারাইটিস মানে কি, দেখো আইটিস আছে, আইটিস মানে কি প্রদাহ, তাহলে ইনফ্লামেশন দে, আইটিস মানে কি ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন অফ দা স্মল ইন্টেস্টাইনস এটাকে ইন্টারাইটিস বলা হচ্ছে। এরপর হচ্ছে কোলেলিথিয়াসিস। আমরা বলছিলাম সিস মানে তৈরি হওয়া, কোলেলিথিয়াসিস মানে কি স্টোন ইন দা গল ব্লাডার। এরপর হচ্ছে ফেরিনজাইটিস। ফেরিনজাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা ফেরিংস, তাহলে ফেরিংসের প্রদাহ। আইটিস মানে কি প্রদাহ বা ইনফ্লামেশন, তাহলে ফেরিংসের যে ইনফ্লামেশন হয় এটাকে আমরা বলতেছি ফেরিনজাইটিস, ঠিক আছে। এরপর হচ্ছে কোলাইটিস। কোলাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা ইনার লাইনিং অফ দা কোলন। কোলনের অভ্যন্তরে যে প্রদাহ হয় সেটাকে আমরা বলতেছি কোলাইটিস। শেষে কি আছে আইটিস আছে। এরপরে গ্যাস্ট্রাইটিস, শেষে কি আছে আইটিস আছে। আইটিস মানে কি ইনফ্লামেশন বা প্রদাহ, তাহলে গ্যাস্ট্রাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা স্টোমাক। তাহলে স্টোমাকের যে ইনফ্লামেশন হয় এটাকে আমরা কি বলতেছি গ্যাস্ট্রাইটিস বলতেছি, ঠিক আছে। তাহলে দেখো ইন্টারাইটিস মানে কি, এন্টারাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা স্মল ইন্টেস্টাইনস। কোলেলিথিয়াসিস মানে কি স্টোন ইন দা গল ব্লাডার। ফেরিনজাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা ফেরিংস। কোলাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা ইনার লাইনিং অফ দা কোলন। আর হচ্ছে গ্যাস্ট্রাইটিস মানে কি ইনফ্লামেশন অফ দা স্টোমাক। তোমরা কিন্তু এগুলো কমেন্ট করো, সাথে সাথে কমেন্ট করো।
তাহলে মনে থাকবে, ঠিক আছে। এরপরে দেখো হেপাটাইটিস, শেষে কি আছে, আইটিস আছে। হেপা, হেপা মানে কি, লিভার, লিভারের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে হেপা, ঠিক আছে। আর কার্ডিও কিসের সাথে সম্পৃক্ত, হার্টের সাথে সম্পৃক্ত। আর হেপা, হেপা মানে কি লিভার, লিভার হচ্ছে, হেপা মানে কি লিভারের সাথে সম্পৃক্ত। আর হচ্ছে কার্ডিয়া কিসের সাথে সম্পৃক্ত, বলো। আচ্ছা, দেখো ইনফ্লামেশন অফ দা লিভার, সেটাকে কি বলা হচ্ছে, হেপাটাইটিস। এরপরে লেরিনজাইটিস, ইনফ্লামেশন অফ দা লেরিংস, লেরিংসের যে ইনফ্লামেশন হয় সেটাকে বলা হচ্ছে লেরিনজাইটিস, ঠিক আছে। এরপরে নেফ্রাইটিস, নেফ্রাইটিস, নেফ্রনের যে প্রদাহ সেটাকে আমরা বলতেছি নেফ্রাইটিস, সেটা কি আছে, আইটিস আছে। নেফ্রনের প্রদাহ হলে তাহলে ইনফ্লামেশন অফ দা কিডনি, কিডনির মধ্যে কি থাকে, কিডনির মধ্যেই তো নেফ্রন থাকে, এই জন্য বলা হয়েছে নেফ্রাইটিস। তাহলে ইনফ্লামেশন অফ দা কিডনি, এটাকে বলা হচ্ছে নেফ্রাইটিস। এরপরে মাইলাইটিস, মাইলাইটিস কি, ইনফ্লামেশন অফ দা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড মানে কি, স্পাইনাল কর্ড চেনো, মেরুদণ্ড, মেরুদণ্ড, তাহলে মেরুদণ্ডে যে প্রদাহ হয় সেটা হচ্ছে মাইলাইটিস, ঠিক আছে। এরপরে আমরা বলছিলাম টমি মানে কি, টমি মানে কেটে ফেলা, এখানে আছে অ্যাডেনেক্টমি, তাহলে এক্সিশন অফ এ গ্ল্যান্ড, কোনো একটা গ্ল্যান্ড কেটে ফেলাকে আমরা বলতেছি অ্যাডেনেক্টমি, ঠিক আছে। টমি মানে যেহেতু কেটে ফেলা, তাহলে একটা গ্ল্যান্ড কেটে ফেলাকে সেটাকে কি বলতেছি, অ্যাডেনেক্টমি। ক্লিয়ার? সবাই এগুলো কমেন্ট করো এবং হচ্ছে নোট করো, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমার বেসিক স্ট্রং করবে, ঠিক আছে, তোমার কনফিডেন্স লেভেল বাড়ায় দেবে। এগুলো তোমার ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করবে, ঠিক আছে। এরপরে দেখো ব্লেফারাইটিস, ব্লেফারাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দা আইলিডস, ইনফ্লামেশন অফ দা আইলিডস কে কি বলতেছি আমরা, ব্লেফারাইটিস। এরপরে মায়ালজিয়া মানে কি, মাসেল পেইন। পায়োডার্মা মানে কি, আমরা এগুলো আগেই পড়ছি, তাহলে স্কিন ইনফেকশন উইথ পাস ফর্মেশন। তারপরে মেট্রাইটিস মানে কি ছিল, ইনফ্লামেশন অফ দা ইউটেরাস। সিস্টাইটিস মানে কি ছিল, ইনফ্লামেশন অফ দা ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। এগুলো তোমাদের হচ্ছে আবার রিভাইজ দেওয়ার জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা একটু কমেন্ট করো। তাহলে ব্লেফারাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য আইলিডস। মায়ালজিয়া মানে কি, মাসেল পেইন। পায়োডার্মা মানে স্কিন ইনফেকশন উইথ পাস ফর্মেশন। মেট্রাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য ইউটেরাস। সিস্টাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার। এরপরে আর্থালজিয়া মানে মাসেল পেইন। অস্টিওমেলাসিয়া মানে কি, অস্টিওমেলাসিয়া ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে হচ্ছে হাড়ের যে সমস্যা হয় সেটা হচ্ছে অস্টিওমেলাসিয়া। এন্টারাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। কোলিলিথিয়াসিস মানে কি, স্টোন ইন দ্য গল ব্লাডার। ফেরিনজাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য ফেরিংস, ঠিক আছে। ইনফ্লামেশন অফ দ্য ফেরিংস হচ্ছে ফেরিনজাইটিস। এরপরে আমাদের কোলাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ইনার লাইনিং অফ কোলন, এগুলো কিন্তু আমরা আগেই পড়ছি। আবার তোমাদের রিভিশনের ক্ষেত্রে বা হচ্ছে যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, কমেন্ট করো সবাই, এজন্য আবার দেয়া, ঠিক আছে। গ্যাস্ট্রাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক। হেপাটাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য লিভার। তারপর লেরিনজাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য লেরিংস। নেফ্রাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য কিডনি। এরপরে মাইলাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য স্পাইনাল কর্ড। তারপর অ্যাডেনেক্টমি মানে কি, এক্সিশন অফ এ গ্ল্যান্ড। ব্রোঙ্কাইটিস, ব্রোঙ্কাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য ব্রোঙ্কাই। এরপরে হচ্ছে মায়োকার্ডাইটিস, ইনফ্লামেশন অফ দ্য হার্ট মাসেল। হার্ট মাসেলে যে ইনফ্লামেশন হয় এটাকে বলা হচ্ছে মায়োকার্ডাইটিস। এরপর হচ্ছে কোলেসিস্টেকটমি, টমি মানে কোনো কিছু কেটে ফেলা, কোলেসিস্টেকটমি, তাহলে যে সার্জিক্যাল রিমুভাল, সার্জিক্যাল রিমুভাল অফ গল ব্লাডার। গল ব্লাডার কেটে ফেলাকে কি বলা হচ্ছে, গল ব্লাডার কেটে ফেলাকে বলা হচ্ছে কোলেসিস্টেকটমি, কোলেসিস্টেকটমি। তাহলে টমি মানে কোনো কিছু কেটে ফেলা, তাহলে কোলেসিস্টেকটমি মানে কি, সার্জিক্যাল রিমুভাল অফ গল ব্লাডার, গল ব্লাডার অপসারণ করাকেই কোলেসিস্টেক্টমি বলা হয়, হ্যাঁ, পিত্তথলি কেটে ফেলা, ঠিক আছে। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, দেখো এরপরে আমরা আগেই শিখে গেছি যে টমি মানে কি, কেটে ফেলা, তাহলে থাইরয়েডেক্টমি মানে থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলাকে থাইরয়েডেক্টমি বলা হয়। তারপরে হচ্ছে হিস্টেরেক্টমি, হিস্টেরেক্টমি মানে কি, সার্জিক্যাল প্রসিডিউর টু রিমুভ দ্য ইউটেরাস, ইউটেরাস কেটে ফেলাকে হিস্টেরেক্টমি বলা হয়। ইউটেরাস কেটে ফেলাকে কি বলা হয়, টমি মানে কি, কেটে ফেলা, তাহলে হিস্টেরেক্টমি মানে কি, সার্জিক্যাল প্রসিডিউর টু রিমুভ দ্য ইউটেরাস, ঠিক আছে। তারপর পায়োডার্মা মানে কি, স্কিন ইনফরমেশন উইথ পাস ফর্মেশন। তারপরে আর্থালজিয়া মানে কি, জয়েন্ট পেইন। নিউরালজিয়া মানে নার্ভ পেইন, নার্ভ পেইন কে কি বলা হয়, নিউরালজিয়া বলা হয়। তাহলে নার্ভ পেইন কে কি বলা হয়, নার্ভ পেইন কে বলা হয় নিউরালজিয়া। এরপরে হচ্ছে গ্যাস্ট্রালজিয়া মানে কি, পেইন ইন দ্য স্টোমাক। তারপর সেফালজিয়া মানে কি, সেফালজিয়া হচ্ছে মাথার কোনো অংশে ব্যথা হওয়াকে সেফালজিয়া বলা হয়, ঠিক আছে, সেফালে জিয়া বলা হয়, ঠিক আছে, সেফালেনজিয়া। এরপরে হচ্ছে অ্যানালজেসিক মানে কি, পেইন রিলিভার। এরপরে অ্যানিমিয়া হচ্ছে ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড। এ পর্যন্ত ক্লিয়ার?
দেখো কিছু কিছু টার্মিনোলজি আমরা হচ্ছে ডাবল করে দিছিলাম তোমাদের হচ্ছে কমেন্টে বারবার, যেন তোমরা লিখে ক্লিয়ার হইতে পারো এজন্য। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার। এখন বলো এ পর্যন্ত ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা ক্লাসটা তোমাদের কেমন লাগছে বলো। এ পর্যন্ত ক্লাসটা বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা, বা হচ্ছে ক্লাসটা তোমাদের কেমন লাগছে, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সব বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের। তাহলে এ পর্যন্ত আজকে আমাদের ক্লাসটা ছিল। তো নেক্সট ক্লাসে আমরা এরকম আরো মজার মজার অনেক টার্মিনোলজি, অনেক হচ্ছে ক্লিনিক্যাল সাইটে তোমাদের এক্সপার্ট করার জন্য যা কিছু প্রয়োজন, এগুলো নিয়ে আমি আবারও হাজির হবো ইনশাল্লাহ। দেখা হবে সামনের শুক্রবারে। তো সেই পর্যন্ত তোমরা হচ্ছে এই নোটটা করবা, বেসিকটা ক্লিয়ার করবা, এবং আমাদের বিব্রেনের যে গ্রুপ আছে এখানে নোট সাবমিট করবা। ঠিক আছে, অবশ্যই নোট সাবমিট করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।